মমিন ভাই, মমিন ভাই, সুধীমণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি সাহিত্য ও নয়নের পত্রিকা শিল্প চিন্তা আয়োজিত ফেসবুক লাইভ আপন কথার দ্বিতীয় পর্বে। হয়তো অবাক হচ্ছেন, চতুর্থ পর্ব হয়ে গেল, আর দ্বিতীয় পর্ব কেন? এই দ্বিতীয় পর্বটি গত 5 জুন হওয়ার কথা ছিল। ইন্টারনেটের ত্রুটির কারণে আমরা নির্ধারিত সময়ে সেটা করতে পারিনি। তাই আজকে আপন কথার দ্বিতীয় পর্ব আমরা পুনরায় চলে এলাম দ্বিতীয় পর্ব নিয়ে। আজকে আমাদের সাথে আছেন সমকালীন বাংলা সাহিত্যের 3 জন গুরুত্বপূর্ণ কবি, গোলাম কিবরিয়া পিনু, জুনান নাশিদ এবং অরবিন্দ চক্রবর্তী। সাহিত্যের সাথে যারা আছেন কিংবা সাহিত্য চর্চা করেন অথবা সাহিত্য পাঠ করেন, আপনারা সবাই এই 3 জনকে চেনেন, জানেন। তারপরেও অনুষ্ঠানের প্রয়োজনে আমরা 3 জনের সাথে পরিচয় করে দিয়েছি। অরবিন্দ চক্রবর্তী। অরবিন্দ চক্রবর্তী দ্বিতীয় দশকের একজন উল্লেখযোগ্য কবি। তার জন্ম 1986 সালের 11ই আগস্ট ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রায়পাড়া সদর দ্বীপে। তার প্রথম প্রকাশিত কবিতার বই ছায়া কর্মশালা প্রকাশিত হয়েছিল 2013 সালে। সর্বশেষ প্রকাশিত কবিতার বই ছিটমহল চিহ্ন প্রকাশিত হয় 2020 সালে। এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থ 10, তার মধ্যে কবিতার বই 6টি। তাছাড়া অরবিন্দ চক্রবর্তী গুরুত্বপূর্ণ কয়েকটি বই সম্পাদনা করেছেন। তার মধ্যে দ্বিতীয় দশকের কবিতা, অখণ্ড দ্বিতীয় দশকের কবিতা, বিনয়, একজন উজ্জ্বল মাছ বিনয় মজুমদার এবং বাংলাদেশের শ্রেষ্ঠ কবিতা। তার সম্পাদিত লিটল ম্যাগাজিন মাদুলি। অরবিন্দ চক্রবর্তী, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। কিন্তু আপনার মোবাইলটা একটু রোটেট করে নেন অরবিন্দ। আপনারা শুরু করেন, আমি আসছি। হ্যাঁ, না, মোবাইলটা অটো রোটেট করে নিলে আমাদের জন্য ভালো হয়। হ্যাঁ, অটো রোটেট আছে, কিন্তু একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, তাহলে আপনি হ্যাঁ, চিন্তাকে স্বাগত। ধন্যবাদ অরবিন্দ চক্রবর্তী। আমাদের সাথে আছেন গোলাম কিবরিয়া পিনু। গোলাম কিবরিয়া পিনু 80 দশকের একজন গুরুত্বপূর্ণ কবি। তার জন্ম 1956 সালের 30 মার্চ গাইবান্ধায়। তার প্রথম বই এখন সাইরেন বাজানোর সময় প্রকাশিত হয়েছিল 1984 সালে। শেষ বই 19-20 শতকের নারী লেখক প্রকাশিত হয় 2019 সালে। এটি একটি প্রবন্ধের বই। তার মৌলিক কবিতার বই 16টি,
সর্বমোট প্রকাশিত গ্রন্থ 27। সম্পাদনা করেছেন সূর্যকন্যা, বায়ান্নের রক্তঝরা পথ, তর্জন গর্জন, বুকের প্রদাহ, বিক্ষুব্ধ স্বদেশ নামক সাহিত্য সংকলন ও পত্রিকা। বাংলা সাহিত্যে অবদানের জন্য গোলাম কিবরিয়া পিনু অনেকগুলো গুরুত্বপূর্ণ পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। তার পুরস্কারের তালিকা অনেক দীর্ঘ। তার মধ্যে বাংলার মুখ সাহিত্য ও সংহতি উৎসব সম্মাননা ভারত, সৌহার্দ্য সম্মাননা ভারত, লোকসখা সম্মাননা ভারত, নুরুল কাদের শিশু সাহিত্য পুরস্কার, বগুড়া লেখক চক্র সম্মাননা সহ আরো অনেক পুরস্কার, তাছাড়া বিষ্ণুদেব পুরস্কার ছাড়াও অনেক পুরস্কার তিনি পেয়েছেন। তিনি দীর্ঘদিন এফটিএবির উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে আন্তর্জাতিক মিডিয়া সংস্থা ফ্রি প্রেস আনলিমিটেডের সাথে যুক্ত আছেন। গোলাম কিবরিয়া পিনু, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমাদের সাথে আছেন 90 দশকের উল্লেখযোগ্য কবি জোনান নাশিদ। জোনান নাশিদের জন্ম 1970 সালে কুমিল্লায়। তার প্রথম বই কুমারী পাথর প্রকাশিত হয়েছিল 2001 সালে। এ পর্যন্ত জোনান নাশিদের প্রকাশিত গ্রন্থ 15টি, তার মধ্যে কবিতার বই 6টি। কবি জোনান নাশিদ সাহিত্যে অবদানের জন্য পেয়েছেন মহাত্মা গান্ধী স্মারক পুরস্কার। বর্তমানে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র সাংবাদিক হিসেবে কর্মরত আছেন। জোনান নাশিদ, শিল্পচিন্তার অনুষ্ঠানে আপনাকে স্বাগত। পিনু ভাই, জি বলুন। আমরা আসলে ফর্মালি অনুষ্ঠান না করে একটু ইনফর্মালি চলে যাই, যেহেতু আমরা সবাই অসুবিধা নেই, কবিতার মানুষ, সাহিত্যের মানুষ। হ্যাঁ, এখন ফর্মালি করতে গেলে আমাদেরই সমস্যা হচ্ছে। অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। আজকে আমরা একটু অন্যভাবে প্রোগ্রামটা শুরু করি। আমরা কবিতা শোনার মাধ্যমে শুরু করি, তাহলে আমাদের জন্য ভালো হয়। তাহলে আমরা পিনু ভাইয়ের কবিতা শুনে, সবার একটা একটা কবিতা শুনে আমরা প্রোগ্রাম শুরু করব। পিনু ভাই, আপনি একটি কবিতা যদি পড়তেন। ঠিক আছে, আমি একটি কবিতা পড়ি প্রথমে। কবিতার শিরোনাম সুন্দরবনকে একা থাকতে দাও। সুন্দরবনকে একা থাকতে দাও, ওর নিঝুমতা নিয়ে একা থাকতে দাও, ওর পাখির কিচির মিচির নিয়ে, ওর ডেও পিঁপড়ে নিয়ে, ওর ঝুলন পূর্ণিমা নিয়ে, ওর নদীর জলশব্দ নিয়ে একা থাকতে দাও। ওর গড়ান হেতাল, ওর গোলপাতা, ওর বাঘ হরিণ নিয়ে একা থাকতে দাও। ওর বাওয়ালি মৌয়ালি নিয়ে রৌদ্রতাপে একা থাকতে দাও। ওর কচি পাতা, পঞ্চমুখী জবা, স্বর্ণলতা নিয়ে একা থাকতে দাও। ও তো কারো অনিষ্ট ডেকে আনেনি, মরণ কালো না, তবে কেন তার সমাধার তৈরি করা হচ্ছে? ওর নাভিশ্বাস উঠলে তোমারও হবে ওষ্ঠাগত প্রাণ, ওকে জমে টানলে তোমাকেও যেতে হবে লাশ কাটা ঘরে। সুন্দরবনকে একা থাকতে দাও, একা থাকতে দাও। ধন্যবাদ। বাহ, চমৎকার কবিতা পড়েছেন পিনু ভাই। একেবারে প্রকৃতির অনেক রক্ষার ধন্যবাদ। এটা চরম কবিতা। জোনান আপা, আপনি তো চমৎকার পড়েন, চমৎকার মানুষ। আপনার একটি কবিতা শুনবো এখন।
আপনার নেটওয়ার্কে হয়তো সমস্যা হচ্ছে। শোনা যাচ্ছে না। অরবিন্দ হ্যাঁ, চক্রবর্তী শোনা যাচ্ছে না। জোনাল নাসির আপা, আপনি মনে হয় ডাটা ইউজ করে আসেন। আজকে বৃষ্টি হচ্ছে তো আমার মনে হয় যে ইন্টারনেটে একটু সমস্যা হচ্ছে। আমার এইদিকে সমস্যা নেই, হয়তো আপনার ওয়াইফাইটা একটু প্রবলেম করছে। আপনি ডাটাতে আসেন, আমরা অরবিন্দর সাথে একটু কথা বলি। অরবিন্দ চক্রবর্তী আমাদের মাঝে চলে এসেছেন, উনিও ওয়াইফাই ছিলেন, এখন হয়তো ডাটাতে এসেছেন। অরবিন্দ চক্রবর্তী, আমরা পিনু ভাইয়ের কবিতা শুনলাম। অরবিন্দ চক্রবর্তী, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা পিনু ভাইয়ের কবিতা শুনলাম। এখন আপনার একটি কবিতা শুনতে চাচ্ছি, মানে শুরুতেই আমরা কবিতা দিয়ে শুরু করতে চাচ্ছি। শিল্প চিন্তার দর্শকদের স্বাগত। আর অনুষ্ঠান শুরু করছি আমার কবিতা দিয়ে। কবিতার শিরোনাম শরীর সংলাপ। ডাকলাম, শরীর এসে দাঁড়ালো। এ পদার্থ দিয়ে মহাপ্রাণ কি করবে ডাল নিয়ে দিল। এ ফল মানুষের তুমি এক বিরল তথ্য হয়ে থাকো, মগজ ঘিন ঘিন করে। সাকারকে বলি, পারো মুদ্রা দেয়, চিকমাং নদীর আন্ত কিনারে দাঁড়িয়ে অরূপ জাহেদগণ প্রার্থনা করে নবুয়ত। দূরে বসে একজন জিওল স্বভাবী নামওয়ান কেবল চিত্রল ফুল ফোটায়, ফুল নেভায়। আমরা মনে হয় সবারই ইন্টারনেটের সমস্যা। পিনু ভাই ঠিক আছে, আমি ঠিক আছে, অসুবিধা নেই। জি, আর আমরা মানে অরবিন্দ চক্রবর্তী এবং জোনাল নাসির দুজনেই ওয়াইফাই এ হয়তো সমস্যা হচ্ছে, আর আমরা দুজন তো ঠিকই আছি। এই যে দেখেন, অরবিন্দ কবিতাটা পড়তে পারলেন না। পিনু ভাই, আপনি কি আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ভালো মতো শোনা যাচ্ছে, অসুবিধা নেই। জি, আমিও আপনাকে ক্লিয়ার শুনতে পাচ্ছি, কিন্তু আহ, জি। অনেকেই ইনবক্স করতে কমেন্ট করছেন যে নেটওয়ার্কের সমস্যা। বাকি দুজনের, আপনার মতো যদি দুজনের ডাটাতে চলে আসতেন তাহলে মনে হয় ভালো হতো বিষয়টা। আমরা কি ওনাদেরকে একটু ডাটাতে যদি চলে আসেন তাহলে ভালো হয়। পিনু ভাইয়ের ওয়াইফাই সমস্যা ছিল, পিনু ভাই কিন্তু ডাটাতে চলে এসেছেন। আপনারা একটু যদি ডাটা নিয়ে চলে আসতেন ভালো হতো। পিনু ভাই, আরেকটা কবিতা শুনি ওনারা আসতে আসতে, আপনার কবিতা হ্যাঁ, শুনি। হ্যাঁ, 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 ঠিক আছে, ঠিক আছে। আমি একটু একটা তথ্য কথা বলি, সেটা হচ্ছে আপনি পরিচয়ের সময় বলেছিলেন আমি একটি বিদেশি সংস্থায় এখনো আছি, এখন নেই সেখানে আমি। না না এখন না, আমি আমি অবসরে আছি। হ্যাঁ, আচ্ছা 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 তো আমি আচ্ছা এখন মানে এমনি ফ্রিল্যান্স কাজ করছি। হ্যাঁ, এখন আচ্ছা কোথাও নেই। তো আমি আচ্ছা একটা আচ্ছা কবিতা পড়ি আবার। সেটা হচ্ছে কবিতার শিরোনাম মানুষ উর্মি মুখর হলে নদী হয়ে যায়, তরঙ্গিনীও তার তরঙ্গ হারিয়ে ফেলেছে,
কল্লোলিনীও তার কল্লোল হারিয়ে ফেলেছে। বড় নদী করতোয়া বহু আগে নাব্যতা হারিয়ে পুণ্ড বর্ধনপুরের মতন মৃত্যু গন্ধ নিয়ে পরিত্যক্ত খাতে পরিণত হয়ে আছে। বেগবতী নদীরও মৃত্যু হয়। কত নদী তো এ ভূখণ্ডে প্রবর্তা ছিল। তিমিরাচ্ছন্ন সময়, ধূলি ধূসরিত সময়, বেলে পাথরের সময় এই চারণ ভূমিতে, এই মৃত্তিকায় নবাঙ্কুরের জন্য, চারা গাছের জন্য, মূল রোমের জন্য, পুষ্প রেণুর জন্য, বীজাধারের জন্য, শস্যদানের জন্য স্বতন্ত্র নদীর উত্থান জরুরি হয়ে কি পড়েনি? সেই নদী আপনা আপনি সৃষ্টি হবে না কখনো। জোরালো ভূমিকম্পের সাহচর্যে তলদেশ উত্তোলিত হলে সেই নদী সৃষ্টি হবে। পাহাড়ের জলের সাথে বন্য জলের মৈত্রী বন্ধন হলে সেই নদী সৃষ্টি হবে। বৃষ্টি মুখরতায়, প্লাবনের চঞ্চলতায় জলস্রোত তৈরি হলে সেই নদী সৃষ্টি হবে। হিমবাহ থেকে, সরোবর থেকে নবজলধারা স্রোতমুখী হলে সেই নদী সৃষ্টি হবে। সেই নদীর অপেক্ষায় বালুবেলায় পড়ে আছি। গর্ভমোচনে রূপ নিয়ে গতি প্রকৃতি বদলে কি যাবে না? মৃত্যু প্রায় গঙ্গানি অবস্থা কি সব সময় থাকবে? মানুষ উর্মি মুখর হলে নদী হয়ে যায়, জরাজীর্ণ নদীও নাব্যতা ফিরে পায়। মানুষ উর্মি মুখর হলে নদী হয়ে যায়। ধন্যবাদ। বাহ বাহ বাহ, চমৎকার কবিতা পড়েছেন তিনু ভাই, অনেক ভালো হ্যাঁ, জি, লাগলো। বলুন। দেখি জোনান নাশিদ আবার এসছেন, উনি আমাদের সাথে সংযুক্ত হতে পারেন কিনা। এবার আমরা দেখছি, আহ, সংযুক্ত হতে পারছেন না। আমি তো অ্যাড করলাম, সংযুক্ত করলাম, কিন্তু ওনার ইন্টারনেটটা একটু দুর্বল হয়তো আছে, অনেক স্লো আছে, তার জন্য উনি আসতে পারছেন না। আচ্ছা পিনু ভাই, জি, ওনারা আসার আগ পর্যন্ত আমরা আহ, আপনার কাছ থেকে 80-র দশকের কিছু গল্প শুনি। ওনারা চলে আসবেন, মানে ডাটা। হ্যাঁ, বলুন, প্রশ্ন করুন। এই যে দেখুন, জোনান নাশিদকে আমি আনতে পারছি না। হ্যাঁ, উনি, আচ্ছা আবার ট্রাই করি, আমি আবার ট্রাই করি। এই যে আমি আনতে পারছি না জোনান নাশিদ। অসুবিধা নেই। হ্যাঁ, আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে 80-র দশকে যারা আপনারা কবিতা লেখা শুরু করেছিলেন, জাস্ট ইনফরমালি কিছু কথা আমরা শুনেছি পরবর্তীতে বা পড়েছি, যে 80-র দশকে যেমন জাতীয় কবিতা পরিষদের উদ্ভব হয়। এই জি, জি, জাতীয় জি। কবিতা পরিষদের উদ্ভবের আপনি একদম একদম প্রতিষ্ঠাকালে আপনি একজন সক্রিয় কর্মী হিসেবে ছিলেন, লিডিং পর্যায়েও ছিলেন। এই জাতীয় কবিতা পরিষদ গঠন এর প্রেক্ষাপট যদি আমাদেরকে একটু বলতেন। হ্যাঁ, এটা তো 80-র দশক, বা আমরা এটা 90 বলি। হ্যাঁ, 90 দশকে এসে আমরা লক্ষ্য করেছিলাম যে আপনারা জানেন যে বাংলাদেশের একটি রাজনৈতিক কিছু ঘটনা প্রবাহ রয়েছে। এখানে গণতান্ত্রিক বিকাশটা ওভাবে সরল সজীব ভাবে হয়নি। বিভিন্ন সময় বাধাপ্রাপ্ত হয়েছে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা দেশটি স্বাধীন করি, আত্মনিয়ন্ত্রণ অধিকার পাই। আপনারা সকলেই জানেন যে 75 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে একটি অন্য ধারা তৈরি হয় এদেশে, রাজনীতি ধারা, এবং গণতান্ত্রিক অবস্থা একটি বাধাপ্রাপ্ত হয়। এবং পরবর্তীতে এরশাদ সরকার আসে, ক্ষমতা প্রায় দখল করে, গণতান্ত্রিক ভাবে আসেন না, সামরিক আহ শাসন তিনি জারি করার মধ্য দিয়ে ক্ষমতায় আসে। তো এখন সেই 80 দশক নয়, 90 দশকে বলা যায়। আপনারা সকলে জানেন যে পদাবলী নামে একটি সংগঠন সৃষ্টি হয়। আহ, এটা হচ্ছে 1980 সালে, এবং পদাবলী সংগঠনটি অনেকগুলো দর্শনী বিনিময়, উল্লেখযোগ্য কবিতা পাঠের আসর অনুষ্ঠিত করে। এসব অনুষ্ঠানে
সব দশকের বিশিষ্ট কবিরাও অংশগ্রহণ করে। তারপরে আপনারা জানেন যে কবি কণ্ঠ ছিল, এটা সম্ভবত 1981 সালে কবি কণ্ঠ প্রতিষ্ঠিত হয়। কিন্তু আমরা লক্ষ্য করছি যে 1987 সালে স্বৈরাচারী সরকার এরশাদের তত্ত্বাবধানে এশিয়া কবিতা উৎসব শুরু হয়। এটা 31শে জানুয়ারি থেকে 2রা জানুয়ারি পর্যন্ত। তো সেই সময় যারা স্বৈরাচারী বিরোধী কবি ছিলেন, যারা মুক্তিযুদ্ধের পক্ষের কবি ছিলেন, তারা এই উৎসবকে প্রতিরোধ ঠিক না, এর বাইরে আরেকটি উৎসবের সূচনা করেছিল, জাতীয় কবিতা উৎসব। এবং এই জাতীয় কবিতা উৎসবের মধ্য দিয়ে কবিরা, যারা প্রগতিশীল কবি, মুক্তিযুদ্ধের পক্ষে কবি, যারা মূলধারার কবি, তারা ঐক্যবদ্ধ হয়ে জাতীয় কবিতা উৎসব প্রবর্তন করে 1987 সালে। এর মধ্য দিয়ে বাংলাদেশের মূলধারা কবিরা এই উৎসবে অংশগ্রহণ করে। শুধু ঢাকার কবিরা নয়, সারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কবিরা, বিভিন্ন বয়সের কবিরা, বিভিন্ন দর্শকের কবিরা এতে অংশ নেয়। এবং এর মধ্য দিয়ে একটি প্রতিবাদী কণ্ঠস্বরের সূচনা হয় বাংলাদেশে। এবং এই জাতীয় কবিতা উৎসবের মধ্য দিয়ে আমরা লক্ষ্য করি যে স্বৈরাচার বিরোধী চেতনার একটি উন্মিলন হয়, একটি বিস্ফোরণ হয়। এবং এর মধ্য দিয়ে পরবর্তীতে দেখা যায় যে স্বৈরাচার বিরোধী আন্দোলন আরো জমাট বাঁধে, আরো বিকশিত হয়, আরো শক্তিশালী হয়। আপনারা সকলেই জানেন যে এই একটি উৎসবে আমাদের বিশিষ্ট শিল্পী কামরুল হাসান বিশ্ব বিহার নামে একটি পোস্টারও তিনি অঙ্কন করছিলেন উৎসবকালীন সময়। হ্যাঁ, এবং তিনি সেই পোস্টারটি অঙ্কন করার সময় মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং তার মধ্য দিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন আরো জোরদার হয় এবং পরবর্তীতে এরশাদ সরকারেরও পতন হয়। এবং এর মধ্য দিয়ে সমস্ত সাংস্কৃতিক কর্মীরা, কবিরা, লেখকরা, বুদ্ধিজীবীরা এবং জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে এবং এটা বিজয়ী আন্দোলনে রূপান্তরিত হয় এবং এরশাদ সরকারের পতন হয়। এইভাবে কবিতা উৎসবের একটি ভূমিকা ছিল, সাংস্কৃতিক ভূমিকা থেকে রাজনৈতিক ভূমিকা এবং রাজনৈতিক ভূমিকা থেকে একটি গণতান্ত্রিক ভূমিকার মধ্য দিয়ে একটা বিজয় আন্দোলনের সূচনা করতে পেরেছিল বলে আমি মনে করি। এবং এই কবিতা উৎসবের মধ্য দিয়ে আমরা এখনো দেখছি কবিতা উৎসব হচ্ছে এবং প্রথম 10-15 বছর এর উল্লেখযোগ্য ভূমিকা ছিল, রাজনৈতিক ভূমিকা ছিল প্রচন্ড ভাবে এবং এখনো অনেক ধরনের ভূমিকা আছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই সংগঠনের সঙ্গে প্রায় 20-25 বছর যুক্ত ছিলাম, ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলাম। প্রায় 10 বছর এর যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম, বিভাগীয় সম্পাদক ছিলাম এবং খুব উল্লেখযোগ্যভাবে আমরা অনেকে এর সঙ্গে যুক্ত ছিলাম। এবং আমরা মনে করি এই জাতীয় কবিতা উৎসব একটি সম্মিলন, কবিদের মধ্যে মত বিনিময়, একটি উৎসবের মধ্য দিয়ে কবিরা এক জায়গায় হয়, এর একটি মানে ভালো দিক আছে আমি মনে করি। এবং এইভাবে কবিরা বিভিন্ন সংগঠন, উৎসবের মধ্য দিয়ে মূলধারার কবিরা ঐক্যবদ্ধ থাকে, এখনো বিভিন্ন ভাবে ঐক্যবদ্ধ আছে। এবং 80 কবিরা এই উৎসবের সঙ্গে অনেকে যুক্ত ছিলেন এবং কেউ কেউ হয়তো যুক্ত ছিলেন না, কিন্তু এটা একটা প্রমাণিত হয়েছে যে মূলধারা কবিরা জাতীয় কবিতা উৎসবের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী মূলধারা কবিরা এখনো ঐক্যবদ্ধ আছেন, তারা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের ভূমিকা রাখছে, সাংস্কৃতিক আন্দোলনের ভূমিকা রাখছে। আমরা মনে করি বাংলা কবিতার অন্যতম মূলধারার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে স্বদেশ প্রেম, দেশাত্মবোধক, রাজনৈতিক সচেতনতা এবং মুক্তিযুদ্ধ। এগুলো হচ্ছে বাংলা কবিতার, বিশেষ করে বাংলা মূল কবিতার মূলধারার বিশেষ বৈশিষ্ট্য। এবং 80 কবিরা, উল্লেখযোগ্য কবিরা, বেশিরভাগ কবিরা এই মূলধারার সঙ্গে যুক্ত আছে বলে আমি মনে করি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আচ্ছা পিনু ভাই, আরেকটা বিষয় জানার, যে এই যে আপনি বললেন এশিয়ার কবিতা উৎসব, এটা করেছিলেন স্বৈরাচার সরকার এরশাদ, তাই তো? অর্থাৎ যদি এশিয়ার কবিতা উৎসব যদি না হতো তাহলে কি জাতীয় কবিতা পরিষদ হতো না?
এটা ঠিক ওইভাবে বলা যায় না, এখন তো অতীতের ঘটনা, যে কি হতো না হতো হাইপোথেসিস করা যাবে না এই মুহূর্তে বসে, যে আচ্ছা, কি আরেকটা ঘটনা বিষয় জানতে ঘটতো। চাচ্ছি। হ্যাঁ, জি জি, বলুন। জাতীয় আপনার জাতীয় কবিতা মানে আপনাদের সময়ে জাতীয় কবিতা পরিষদের বিপরীতে আপনার মানে বা সমান্তরাল ভাবে আপনারা অনেকেই ছিলেন জাতীয় কবিতা পরিষদের সাথে যুক্ত, আবার অনেকেই ছিলেন লিটল ম্যাগাজিন কেন্দ্রিক লেখালেখিতে যুক্ত ছিলেন। তো হ্যাঁ, জি আপনারা জি জি জি। আপনারা কি লিটল ম্যাগাজিনের সাথে কোন রকম বিরোধ বা লিখবো না বা এই ধরনের কোনো কিছু কি ছিল আশির দশকে? না, এটা ছিল না, এটা ছিল না। আমরা সেই সময় প্রেক্ষাপট যদি বর্ণনা করি, তাহলে লিটল ম্যাগাজিনও একটা শক্তিশালী মাধ্যম ছিল। পাশাপাশি মূলধারার যে কাগজগুলো ছিল, দৈনিক পত্রিকা, সাময়িকী, যেমন সাপ্তাহিক বিচিত্রা, তারপর হচ্ছে রোববার, তারপর সুচিত্র সন্ধানী থেকে শুরু করে দৈনিক বাংলা সাহিত্য পাতা, সংবাদের সাহিত্য পাতা, ইত্তেফাকের সাহিত্য পাতা, এগুলো একটা মূল ভূমিকা পালন করেছিল। এবং এখানেও মূলধারা কাগজ এবং সাপ্তাহিকে লিখেও ৮০ দশকের কবিরা, মূলধারার কবিরা প্রতিষ্ঠিত হয়েছে। পাশাপাশি লিটল ম্যাগাজিনে লিখেও অনেকে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা লক্ষ্য করেছি যারা লিটল ম্যাগাজিন লিখেছেন তারা মূলধারার কাগজ, সাপ্তাহিক পত্রিকা, সাহিত্য পত্রিকা লিখেছেন। এটা কোনো বিরোধ না। সেই সময় আপনারা জানেন যে সেই সময় তো গণমাধ্যম, তারপর এত প্রসারিত মাধ্যম ছিল না, এত বিস্তৃত মাধ্যম ছিল না। দৈনিক পত্রিকা ছিল, লিটল ম্যাগাজিন ছিল, আর কিছু সাপ্তাহিক পত্রিকা ছিল। এগুলোকে ধরেই ৮০ দশকের কবিরা, সেই সময়ের কবিরা লেখক হয়ে উঠেছে। এটার মধ্যে কোনো বিরোধ না। কেউ হয়তো দৈনিক পত্রিকায় লিখেছে, সাময়িকীতে লিখেছে, পাশাপাশি লিটল ম্যাগেও লিখেছে। আবার যারা লিটল ম্যাগে লিখেছে মূলভাবে, তারা আবার দৈনিক পত্রিকা পরবর্তীতে লিখেছে। এইভাবে লেখক হয়ে ওঠা আর ইতিহাস আমরা লক্ষ্য করেছি। এটা কোনো বিরোধ না আমি মনে করি। জি। আচ্ছা জোনান আপা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জোনান আপা শুনতে পাচ্ছেন? শুনতে আমার পাচ্ছে মনে না হয় মনে হয়। শুনতে পাচ্ছে না। আচ্ছা, পিনু ভাইকে পেয়েছি, পিনু ভাইয়ের সাথেই কথা বলি আমরা, ওনারা আসুক আস্তে আস্তে ক্রমান্বয়ে। জি, আচ্ছা পিনু বলুন। ভাই, এই যে আমরা যতটুকু জানি যে আমাদের তৎকালীন রাষ্ট্রপতি উনি কবিতা লিখতেন। হুম। তো একটি বিশেষ পত্রিকার প্রথম পাতায়, যেখানে প্রথম পাতায় নিউজ ছাপা হয়, সেই প্রথম পাতায় রাষ্ট্রপতির কবিতা ছাপা হতো। হুম। এবং সেই পত্রিকার দায়িত্বে আমাদের প্রধান কবি শামসুর রহমানও ছিলেন। তো সেই সময়টাতে আপনারা, আমরা হয়তো ছিলাম না তখন বা আমরা অনেক ছোট, আমরা পরবর্তীতে জেনেছি। আর এশিয়ান কবিতা উৎসবটা উনি করেছিলেন কেন? এটা আসলে তো উনি করেছে বলা যাবে না ঠিক। সেই সময় সৈয়দ আলী হাসান, তারপর ফজল শাহাবুদ্দিন, এরা উৎসাহী ছিলেন এবং এদের নেতৃত্বে কয়েকজন কবিও উৎসাহী ছিলেন। তারা হয়তো এরশাদকে উদ্বুদ্ধ করেছে যে এরকম একটা উৎসব আমরা করি এবং সরকারি পৃষ্ঠপোষকতা পাবো সেখানে, এটা হয়তো ভেবেছিলেন তারা। এবং সেইভাবে হয়তো শুধু এককভাবে এরশাদ হয়তো এটা উদ্যোগ নেয়নি, এরশাদকে হয়তো উদ্বুদ্ধ করেছে। আমরা প্রত্যেক সময় দেখি যে সরকারি সুযোগ সুবিধা নেওয়ার জন্য কিছু কবিরা ওত পেতে থাকেন এবং তারা সরকারের মানে শক্তিশালী যারা, ক্ষমতাশালী যারা, তাদের সাহচর্যে যাওয়ার জন্য অনেকটা আগ্রহী থাকে। এবং তারা শুধু আগ্রহী থাকে না, আমরা লক্ষ্য করেছি প্রত্যেকটি সরকারের আমলে অনেক কবি আছে তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নেন। এবং এটা আমাদের পর্যবেক্ষণ দৃষ্টিতে আমরা লক্ষ্য করেছি। সেটা এরশাদের আমলে হয়েছে, জিয়াউর রহমানের আমলে হয়েছে, এখনো হচ্ছে। এটা নির্দ্বিধায় বলা যায় যে কবিরা একটা সেকশন সব সময় থাকে, শুধু কবিরা না, সমাজের কিছু কিছু লোক থাকে, তারা সরকারের সুযোগ সুবিধা, সরকারের সুযোগ নেওয়াটা আমি নাগরিক হিসাবে এটা অন্যায় না, এবং যে সুযোগটা নেওয়ার অধিকার আছে সেটা নেই, কিন্তু অতিরিক্ত সুবিধা বা অতি উৎসাহী হয়ে সুবিধা নেওয়া বা সরকারের কাছাকাছি গিয়ে নিজের ব্যক্তি স্বার্থ উদ্ধার করা, এটা অন্যায়। এবং এই অন্যায় কাজটাও কিন্তু কবি, লেখক, সাহিত্যিকরা বিভিন্ন সময় করেছে এবং তারা অনেক সময় নিন্দিত হয়েছেন। সেটা এরশাদের আমলে হয়েছে, অন্য আমলে হচ্ছে এবং এখনো হচ্ছে।
এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। এবং সেই সময় এরশাদের যে কবিতা উৎসবটা করেছিল, ওখানে কিছু উৎসাহী কবি ছিলেন, তারা এটার উদ্যোগ নিয়েছিলেন। আরেকটি প্রশ্ন করেছেন আপনি, যে এরশাদের কবিতা প্রথম পেজে ছাপা হতো, আলাদা ট্রিটমেন্ট করে ছাপা হতো। এটা হয়তো সেই সময় এমন একটা অবস্থা ছিল যে সামরিক সরকার ছিল, তাই সে খুবই শক্তিশালী ছিল। তিনি সংবাদপত্রগুলো, সরকারি সংবাদপত্রগুলো বিশেষ করে শক্তিশালীভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছিল, এবং স্বাভাবিকভাবে এইখানে যারা ছিলেন তারা ছাপতে বাধ্য হয়েছিলেন। এবং যারা চাকরি করেছেন তারা তো আর চাকরি সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে বিদ্রোহ করতে পারেন না। চাকরি করলে কিছুটা সীমাবদ্ধতা চলে আসে, আপোস করতে হয়। এটা প্রত্যেকের ক্ষেত্রে হয়, প্রত্যেকের জীবনে, সেটা খুবই অন্যায় না। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে কথাটা বললেন যে প্রধান কবি হয়তো বিচিত্রা তার মনোনীত কবিতা, এরশাদের কবিতা ছাপিয়েছে, এটা আমরাও লক্ষ্য করেছি। কিন্তু এটা পরবর্তীতে এর জন্য আমরা জানি যে শামসুর রহমান অনেকটা দুঃখবোধ তার মধ্যে ছিল, এবং এটা আমরা তার সঙ্গে মিশেছি, তার মনোভাব আমরা টের পেয়েছি। এবং পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি শামসুর রহমান একমাত্র কবি যিনি পরবর্তীতে সেই চাকরিটা ছেড়ে দিয়েছেন। এবং আমরা মনে করি যে শামসুর রহমান মূল কবিতার ধারায়, গণ আন্দোলনের ধারায়, মুক্তিযুদ্ধের ধারায় অনেক কবির চাইতে অনেক ভালো ভূমিকা পালন করেছেন, এবং খুবই বিবেক তাড়িত ভূমিকা পালন করেছে। তার জন্য তাকে আমরা শ্রদ্ধা জানাই। এবং শামসুর রহমান একমাত্র কবি যিনি আমাদের কবিতা এবং কবিদের মর্যাদাকে সবসময় ঊর্ধ্বে তুলে ধরেছেন। এবং শামসুর রহমান আলোয় আমরা আলোকিত হয়েছি, দীপ্তমান হয়েছি। তার অলোক সামান্য ভূমিকা বাংলা কবিতা, বাংলা কবিদেরকেও দেদীপ্যমান করেছে বলে আমি মনে করি। এবং শামসুর রহমান আমাদের মূল কবিতা ধারার একজন আইকন হিসাবে আমি মনে করি। ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা পিনু ভাই, আমি আর একটা ছোট্ট জিনিস জেনে আমি অরবিন্দর কাছে যাব। অরবিন্দ এসছে। জাস্ট আমি একটা জায়গায় পড়েছি বা শুনেওছি দু এক জায়গায়, যে শামসুর রহমান যখন সাহিত্য সম্পাদক ছিলেন নির্দিষ্ট একটি পত্রিকার, তখন প্রথম পাতায় বা গুরুত্বপূর্ণ জায়গায় কবিতা ছাপানোর জন্য যে প্রেশারটা ছিল, সেটা শামসুর রহমান নিজে আসলে মানতে পারতেন না একটি পর্যায়ে। কারণ ওই সময়ে শামসুর রহমানকে চাকরিচ্যুত করাও সম্ভব ছিল না বা প্রেশার দেওয়া সম্ভব ছিল না, কারণ ওনার অবস্থান ওইরকমই ছিল, প্রগতিশীল মানুষগুলো ওনার পক্ষেই ছিলেন। তার জন্য নাকি শামসুর রহমানকে সাহিত্য সম্পাদক থেকে ওই পত্রিকার সম্পাদকে পরিণত করা হয়। আসলে বিষয়টা আমি একটি জায়গায় পড়েছিলাম, বিষয়টা কি কতটুকু না, এটা নিয়ে অনেক ধরনের ব্যাখ্যা হয়তো আছে, আমি অতটা জানি না। ও একটা পত্রিকার তো ভিতরে ম্যানেজমেন্ট কত দিক অনেকগুলো থাকে, সেগুলো তো আমরা অনেকে জানি না। হয়তো কেউ ভাষা জানি, কেউ হয়তো পরোক্ষভাবে দূর থেকে হয়তো আসল সত্যটা জানে না। আমি এই বিষয়ে বলতে চাই না, এই কারণে বলতে চাই না যে সেই সময়ের ঘটনাটি এখন আমারও মনে নেই, এবং শামসুর রহমানের ভূমিকা এবং সে সময় ওই পত্রিকা বা সাপ্তাহিকের যে ব্যবস্থাপনা যারা ছিলেন তাদের ভূমিকাটা সুনির্দিষ্ট কি সেটা আমি ঠিক জানি না, আমি ওটা বলতে চাই না এই মুহূর্তে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ পিনু ভাই। আচ্ছা অরবিন্দ এসছে, একটু অরবিন্দের সাথে একটু কথা বলি। অরবিন্দ চক্রবর্তী, আপনি তো অনেক কষ্ট করে আসলেন, অনেক চেষ্টা করে, যুদ্ধ করে। তো হ্যালো, গত শুনতে 2 পাচ্ছেন? দিন যে আমাদের চেষ্টা চলছিল। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমাকে শুনতে শোনা পাওয়া যাচ্ছে, যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। তো হ্যাঁ হ্যাঁ বলছিলাম যে আমাদের যে 2 দিন স্থগিত ছিল আমাদের এই আড্ডা, হ্যাঁ লাইভ আড্ডাটা, হ্যাঁ তো হ্যাঁ, সেই 2 দিন আহ, আমি আমি কিন্তু কন্টিনিউ ছিলাম। এবং আপনার নেটের আজকে সমস্যা ছিল না। দুর্ভাগ্যবশত আমি আমারই ঝামেলা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা সমস্যা নাই, এটা হতেই পারে, যেহেতু দেখ, ভার্চুয়াল এটা জিনিস। এটা তো আমার কারোরই ব্যক্তিগত না। হ্যাঁ, না 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 না। আচ্ছা, আপনার কাছে একটা জিনিস আমরা জানতে চাচ্ছি, যে সমসাময়িক কবিদের মধ্যে অরবিন্দ চক্রবর্তীকে মানে অনেকের মধ্য থেকে তাকে দূর থেকে দেখা যায়। অনেক মানুষ আছে, তার মধ্যে অনেক দূর থেকে চেনা যায় এটা অরবিন্দ চক্রবর্তী। এর কারণ হলো
আপনার নিরীক্ষা প্রবণতা। সাম্প্রতিক কবিতায় আপনি অনেক নিরীক্ষা করে যাচ্ছেন। আসলে আপনি এতটা নিরীক্ষা প্রবণ কেন? আচ্ছা, আমি প্রথম জায়গাটা আসতে চাই যে অনেক দূর থেকে আমাকে দেখা যায়, এটা হয়তো আপনারা দেখেন, কিন্তু আহ, বাংলা কবিতার যে আহ, ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় আমি এখনো আহ, সুদূরের। হ্যাঁ, এটা হয়তো ভালোবেসে আপনি আমাকে বলছেন, বা যারা চিন্তা করেন এমন তারা ভালোবেসেই করেন, কিন্তু এর বাইরে আমি আরো যে বিষয়গুলো ভাবি, সেটা হচ্ছে যে আমাদের বাংলা কবিতার যে ধারাবাহিক পাঠ যদি চিন্তা করি, দেখবো যে মধুসূদনের সঙ্গে রবীন্দ্রনাথের সঙ্গে নজরুলের সঙ্গে জীবনানন্দের সঙ্গে জসীমউদ্দিনের, আমরা কাছাকাছি সময়ের এই পাঁচজন কবির দিকে তাকালে দেখতে পাবো যে প্রত্যেকেই তার তার জায়গায় স্বতন্ত্র। এবং এই যে স্বতন্ত্র হওয়ার ব্যাপারটা, এইটা কিন্তু তাদের সচেতনতার ফল। তো আজকে বাংলা কবিতা যতদূর এগোচ্ছে, প্রত্যেক কবির আমি মনে করি, এবং আরো মনে করি যে যদি কারো কবিতা লিখতে আসতে হয়, তাহলে তারপরে কবিতা লিখতে আসতে হবে। পূর্বজ যারা আছে তারা যার উল্লেখযোগ্য। তো এই উল্লেখযোগ্য জায়গায় যখন আমি কবিতা লিখতে আসি, তখন আমাকে ভাবতে হবে যে আমি কেন কবিতা লিখতে আসলাম। কবিতা তো লেখা হয়েই গেছে, অনেক কবিতা লেখা হয়েছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাকে কবিতা চিন্তায় আলাদা হওয়া দরকার, কবিতা চিন্তা এবং কবিতার জায়গায়। তো এভাবেই মূলত আমার নিরীক্ষা প্রবণতার দিকে যাওয়া। আর নিরীক্ষা প্রবণ কবিতা বলতে যেটা মানুষ বোঝে, মানে এক ধরনের করা হয়, মনে করে যে এটা এক্সপেরিমেন্টাল কবিতা, কিন্তু এই শব্দটাকেও আমি যেতে চাই না, এই শব্দটাকে আমি দূরে রাখতে চাই। এই কারণে কবিতাই। হ্যাঁ, আপনি দেখবেন যখন হেলাল হাফিজ, আমাদের জনপ্রিয় কবি, তিনি যখন কবিতা লিখছেন, এই ভাষাটা বলা যায় ওনারই। হ্যাঁ, এখন কেউ এসে বলবেন যে এটা জীবনানন্দের ভাষা, কিন্তু আমি তাকে বলবো যে না, এটা জীবনানন্দের ভাষা না, এটা হেলাল হাফিজের ভাষা। হ্যাঁ, তো সে জায়গা থেকে আমি মনে করি যে আমার কবিতাও স্বতন্ত্র হওয়া দরকার এবং নিজের পথটা খোঁজা দরকার। আমি পথ খুঁজছি। অনেক ধন্যবাদ। পথ খোঁজা থেকে যদি কেউ মনে করে যে এটা নিরীক্ষা হতে পারে। ধন্যবাদ অরবিন্দ। পিনু ভাই, জি বলুন প্লিজ। আচ্ছা, একটি কথা আমি জানতে চাচ্ছি, অনেকেই কমেন্ট করছেন যে কথাগুলো রিপ্লাই হচ্ছে। হ্যাঁ, আসলে কি আপনাদের কাছে কি রিপ্লাই হচ্ছে কথাগুলো, মানে কি দ্বিতীয়বার কানে যাচ্ছে? না তো, আমি তো স্পষ্ট শুনতে পাচ্ছি। কিন্তু অডিয়েন্সে অনেকেই যে কমেন্ট করছে যে কথাগুলো রিপ্লাই হচ্ছে। হ্যাঁ, আমার কাছে আসছে, মানে রিপ্লাই হচ্ছে, তো মানে হয়তো হচ্ছে, মানে ইকো হচ্ছে, হয়তো ইকো হচ্ছে। হ্যাঁ, ইকো হচ্ছে। আজকে না ঢাকাতে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আমার এলাকায় বৃষ্টি হচ্ছে, অনেক এলাকায় মানে মেঘলা আকাশ। এখন আবার হচ্ছে না। হ্যাঁ, মাঝে ঠিক মাঝে আছে, ইকো এটা হয়। হতে পারে।
হ্যাঁ, হতে মাঝে পারে। মাঝে হ্যাঁ আসে। হ্যাঁ, রিপ্লাই আচ্ছা হচ্ছে। আচ্ছা, পিনু ভাই, আপনার কাছে জি জানতে বল। চাচ্ছি আসলে কবিতার নিরীক্ষা প্রবণতা। হ্যাঁ, কবিতা অবশ্যই আমরা যারা কবিতা লিখি তারা কবিতা নিয়ে নানা নিরীক্ষা করি, আবার অনেক নিরীক্ষা করতে গিয়ে আবার কবিতাকে আমরা অকবিতা বানিয়ে ফেলি। হুম। তো জি জি। হ্যাঁ। কবিতার কবিতার নিরীক্ষা প্রবণতা বা নিরীক্ষা ধর্মী নিয়ে আপনার কাছে কিছু কথা শুনতে চাচ্ছি, যেহেতু আপনি আমাদের সিনিয়র মানুষ, আপনার কাছ থেকে অনেকেই শুনতে চাচ্ছে। হ্যাঁ, না, আপনার কথাগুলো নিরীক্ষা আমার প্রবণতা। একটি আমার একটি কবিতা বিষয় তো একটু আলাদা দৃষ্টিভঙ্গি আছে। অবশ্যই আমি মনে অবশ্যই, এটা করি আমরা যে শুনবো। বাংলা কবিতা তো উল্ফ-লম্ফ দিয়ে পরিবর্তিত হয়নি। এটা একটি ধারাবাহিক ইতিহাস আছে, এবং আমরা লক্ষ্য করব যে আহ, কোনো দেশেরই কবিতা উল্ফ-লম্ফ দিয়ে পরিবর্তিত হয় না। তো এখন নিরীক্ষা বলতে আমরা কি বুঝি, বা কবিতার বাক পরিবর্তন বলতে আমরা কি বুঝবো? আহ, এই এই ক্ষেত্রে আমারও দৃষ্টিভঙ্গি একটু চিন্তা ভাবনা আছে। যেমন আমি একটা সাধারণ উদাহরণ দিয়ে বলি যে আমি একটি আহ, বাড়ি তৈরি করব বা ঘর তৈরি করব, সেটা বিভিন্ন আঙ্গিকে হতে পারে, কিন্তু সেই ঘরটা তৈরি অবশ্যই বসবাস উপযোগী হতে হবে, স্বাস্থ্যসম্মত হতে হবে, প্রকৃতি বান্ধব হতে হবে, তাহলে সে ঘরে বসবাস করা যায়। কিন্তু আমরা যদি কবিতাও ঠিক তেমনি নিরীক্ষার নামে একটি শূন্যজাত অবস্থায় নিয়ে যায়, বায়বীয় অবস্থায় নিয়ে যায়, বাক পরিবর্তনের নামে উল্ফলম্ফ দিয়ে নিয়ে যেতে চায় বাংলা কবিতাকে, অথচ সেই কবিতায় প্রাণ থাকবে না, বিষয়বস্তু থাকবে না, মূলধারার যে অনুভব থাকবে না, জনজীবনের আহ, দিক থাকবে না, তাহলে তো সেটা নিরীক্ষা হতে পারে না সম্পূর্ণভাবে। এটা আমি মনে করি। এবং নিরীক্ষাটা বিভিন্ন কবি, আর আমার একটা দৃষ্টিভঙ্গি আছে যে বাংলা কবিতায় যে অরবিন্দ বলেছেন, এটাও ভালোই বলেছেন তিনি। আমার একটা দৃষ্টিভঙ্গি আছে যে এখানে কয়েকটি কবিতার ইতিহাস আছে বাংলা কবিতা, যে মধ্যযুগের কবিতা মধুসূদন থেকে একটা আলাদা বাঁক নিয়েছে, তারপর রবীন্দ্রনাথ থেকে শুরু করে বিহারীলাল থেকে শুরু করে ৩০-এর দশকের কবিতা, এবং ৩০-এর দশক থেকে শুরু করে আজকের পর্যন্ত কবি, আমি মনে করি যে বাংলা কবিতা এই ১০০ বছরের কবিতা একটা উল্লেখযোগ্য কবিতার ধারা, এবং এখানে প্রত্যেক দশকেই অত্যন্ত শক্তিশালী কবিরা এসছেন, এবং প্রায় ৫ থেকে ১০ জন উল্লেখযোগ্য কবি এসছেন, এবং তারা ভালো কবিতা লিখেছেন। এটার একটা সামাজিক প্রেক্ষাপট আছে, একটা সময়কালের প্রেক্ষাপট আছে। এখন যারা কবিতা লিখছেন তারা শিক্ষিত মানুষ, তারা প্রতিষ্ঠানে শিক্ষা নিয়েছেন, তারা কবিতার ধারা সম্পর্কে জানেন, কবিতার ইতিহাস জানেন, এবং যারা কবিতা লিখছেন তারা নিবেদিতভাবে কবিতা লিখছেন। সেই জন্য আমি বলি এই ১০০ বছরের যুগটা হচ্ছে একক কবিতার যুগ নয়, এটা সম্মিলিত কবির যুগ বলে আমি মনে করি। আপনারা দেখবেন যে প্রত্যেক দশকে, আমি নাম বলতে চাই না, যে ওপারে বলেন এপারে বলেন, ৩০ দশক ৪০ দশকে, প্রত্যেক দশকে প্রায় ৫ থেকে ১০ জন ভালো কবি জন্ম নিয়েছে। এবং এই সময় পর্যন্ত যারা কবিতা লিখছেন, যেসব তরুণ কবিরা কবিতা লিখছেন, তারা লেখাপড়া জানেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা তাদের ভালো। এই যুগটা তো আর স্বভাব কবির যুগ নয়, এই এই স্বভাব হ্যাঁ হ্যাঁ কবির যুগ এখন চলে গেছে। এবং আজকের কবি হবে আধুনিক কবি, লেখাপড়া যারা কবি, যুক্তিনিষ্ঠ কবি, মানবিক কবি, এবং বিশ্ব নাগরিক হয়ে ওঠার কবি, এবং তারাই তো আধুনিক কবি। এবং সেই কারণে এখানে নিরীক্ষার বিষয়টা আমি একটু দেখি যে সেইভাবে নিরীক্ষা করতে হবে। আমরা যদি নিরীক্ষা করার মধ্য দিয়ে দেখি যে শুধুমাত্র নিরীক্ষা এবং দর্শক দর্শক করে চিৎকার করে আমরা যদি সেই কবিতার ভিতরে জীবন না আসে, জনজীবন না আসে, এই কাল না আসে, আমাদের জীবন বোধ না আসে, এবং দার্শনিকতা না আসে, তাহলে সেই কবিতা হয়তো পাঠক প্রিয়তা যেমন হবে না, সেটা কবি হয়ে উঠবে না। এবং নিরীক্ষা তো অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই নিরীক্ষাটাকে আমি মনে করি উল্ফলম্ফ দিয়ে কোনো কবিতা আজ পর্যন্ত কোথাও বিকশিত হয়নি। তবে আজকের যুগের কবি, এটা আমি মনে করি সম্মিলিত কবিতার যুগ, এবং এই সম্মিলিত কবিতার যুগে সব কবিরাই শিক্ষিত, এবং তারা অনেক গুণান্বিত, অনেক দিক থেকে অভিজ্ঞতা লব্ধ, এবং তারা অত্যন্ত গভীরভাবে পাঠ মনস্ক, এবং সেই কারণে কবিদের মধ্যে বিভাজন অনেকটা করা যায় না, কেননা তারা সম অভিজ্ঞতা থেকে। তবে আমি একটি কথা বলতে চাই
যে শহীদ কাদিরের একটি কথা আছে উল্লেখযোগ্য, যে প্রত্যেক কবি জানে তার দক্ষতা সবারই আছে, ক্রাফটসম্যানের যে দক্ষতা, একটা মিস্ত্রির দক্ষতা, সেটা সবাই জানে। কিন্তু তিনি বড় কবি, তিনি বলেছেন শহীদ কাদরী, যার অভিজ্ঞতা রেঞ্জ যত গভীর তিনি তত বড় কবি। এটা একটা হয়তো তার দৃষ্টিভঙ্গি, এটা অনেকটা আমি মনে করি যে অভিজ্ঞতা। আর একটা কথা বলতে চাই, যে এখানে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা কথা আছে, লেখক হয়ে ওঠার ক্ষেত্রে তিনি একটা উদাহরণ দিয়েছেন, যে লেখক এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য কি। তিনি বলেছেন যে মাছের বাজারে যখন আমরা যাই তখন লেখক দেখবে যে কোন লোক কি ধরনের মাছ কিনছে, কে পচা মাছ কিনছে, কে দামি মাছ কিনছে, কোন মাছটা পচে গেছে, এবং কোন মাছটা পচে যে পড়ে আছে সেই মাছটা কে কুড়াচ্ছে। এই যে দৃষ্টিভঙ্গি দেখার, এই যে গভীরতার মধ্য দিয়ে সমাজ দেখা, জীবন দেখা, বোধের বিভিন্ন পরিধি দেখা, সেটা কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় বলেছেন। আরেকটি কথা বুদ্ধদেব বসুর ক্ষেত্রে বলি, যে আজকের যে কবি হবেন তিনি ধারাবাহিক ভাবে লিখবেন, একনিষ্ঠতা ভাবে লিখবেন এবং একনিষ্ঠ ভাবে লিখবেন, এটা আমি মনে করি। এবং বুদ্ধদেব বসু বলেছেন যে আজকে লেখক হয়ে উঠতে হলে এবং নিবেদিত হতে হবে, সার্বক্ষণিক হতে হবে, এই জিনিসগুলো আমাদের মনে থাকতে হবে বলে আমি মনে করি। সে কারণে মনে করি যে বাংলা কবিতা যে ধারাবাহিকতা আছে সেখানেই পা রেখে আমাদেরকে হয়তো বাক পরিবর্তন করতে হবে, নিরীক্ষা করতে হবে, এবং এর মধ্য দিয়ে বাংলা কবিতা হয়তো আরো উজ্জ্বল হবে। তবে সেটা কবিতা হয়ে উঠতে হবে। এবং আমি মনে করি যে কবিতার যে শিল্প সৌকর্য আছে সেটাও মানতে হবে এবং বিষয়টাও মানতে হবে, এবং বিষয় এবং শিল্প সৌকর্য দুটোই হাত ধরাধরি করে চলে বলে আমি কবিতার ক্ষেত্রে মনে করি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ পিনু ভাই। আসলে জোনার নাশিদ আসতেই পারলেন না, ওনার ইন্টারনেট কি হলো? একেবারেই পারলেন না, আমি ফোনও করতে পারছি না লাইভে থেকে। যাক, উনি হয়তো চেষ্টা করছেন। অরবিন্দ চক্রবর্তী, আমি প্রায় প্রতি অনুষ্ঠানে একটি কথা বলি, যেহেতু এই প্রশ্নটা আমি কেন করি আমি আপনাকে একটু বলি। যেহেতু আপনারা জানেন যে আমি একটি কলেজে পড়াই, তো অনেক বছর যাবত অনেক শিক্ষার্থীর সাথে আমার সম্পর্ক। আমার শিক্ষার্থীরা সবসময় আমাকে বলে থাকে, মানে আমি কিন্তু শিক্ষার্থীকে সাধারণ পাঠক হিসেবে কাউন্ট করছি বা গণনা করছি। তারা বলে থাকে, স্যার আপনারা যে কবিতা লিখেন, যে কবিতা আমরা কিচ্ছু বুঝি না, আগের কবিতা অনেক ভালো ছিল, নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, তাদের কবিতা কত সহজ, জসিমউদ্দিন। হ্যাঁ, সাধারণ পাঠক এই কথাটা বলে থাকেন যে কবিতা আসলে অনেক কঠিন হয়ে যাচ্ছে। এর জন্য সাধারণ পাঠক, অরবিন্দ শুনতে পাচ্ছেন? অরবিন্দ শোনা যাচ্ছে? হ্যাঁ, অরবিন্দ, হ্যাঁ, না, আমার প্রশ্নটা কি আপনি শুনতে পাচ্ছেন কথাগুলো? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, সাধারণ পাঠক কবিতা বিমুখ হয়ে হ্যাঁ, শুনতে যাচ্ছে। পাচ্ছি। সাধারণ পাঠক কবিতা বিমুখ হয়ে যাচ্ছে কবিতার দুর্বোধ্যতার কারণে। কিন্তু আমরা যারা কবিতা লিখি তারা জানি শিল্প কখনো দুর্বোধ্য হয় না, শিল্প কখনো স্পষ্ট হয় না, উচ্চমার্গীয় শিল্প সবসময় অস্পষ্টই থাকে। এই বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন সাধারণ পাঠকের দৃষ্টিভঙ্গিটা? আচ্ছা, এইখানে যাওয়ার আগে আমি একটু শ্রদ্ধেয় পিনু ভাই, উনি তো চমৎকার বললেন। তো এই এই বলার মধ্যে একটি শব্দ ছিল, সেটা হচ্ছে উল্লম্ফন। হ্যাঁ, তো আবার জানার আরেকটু আগ্রহ আছে যে এই উল্লম্ফন বলতে পিনু ভাই কি বোঝাতে চাচ্ছেন। এই ভাই এখন কি নাকি আমি, মানে আমার প্রচারণা শুরু হবে? হ্যাঁ, শোনা যাচ্ছে না। হ্যাঁ, উল্লম্ফন, হ্যাঁ, উল্ফলম্ফ আমি বলতে চাচ্ছি যে কবিতা তো আমরা মনে করি যে কোনটা কবিতা না কবিতা, এটা কবিরাও জানে, একটা স্ট্রাকচারাল একটা বিষয়বস্তু। এখন তো কবিতার ক্ষেত্রে আমি তো যদি ধরেন গল্পের মতো লিখলাম সেটা তো কবিতা নয়, কিন্তু কবিতা কি জিনিস এটার একটা ধারণা আছে পাঠকের মধ্যে, কবিদের মধ্যে, সমালোচকের মধ্যে।
সেই ক্ষেত্রে আমি বলছি যে একটা ধারাবাহিকতা আছে, যেমন চর্যাপদ, তারপর মধ্যযুগের কবিতা, মধুসূদনের কবিতা, তারপর হচ্ছে রবীন্দ্রনাথের কবিতা, 30 দশকের একটা সাজুজ্য আছে। এবং এই সাজুজ্যটা কে আমি উলফলম্ফ বলি না, মানে একটা যোগাযোগ আছে, একটা ভিতরে বাইর থেকে একটা অন্তঃপ্রবাহ আছে। এই অন্তঃপ্রবাহর যে প্রাণটা আছে, সেটাকে আমরা বিচ্ছিন্ন যদি করে ফেলি তাহলে এটা উলফলম্ফ হতে পারে। এবং আমি মনে করি এই যে কবিতার যে ধারাটা, এই প্রাণের যে স্পন্দনটা, এটাকে গ্রহণ করে, এটাকে ধরে নিয়ে কবিতার পরিবর্তন করতে হবে, বাক পরিবর্তন করতে হবে, এটা আমি বলেছি সহজ সরল ভাবে। এটা আরো ব্যাখ্যা করা যায় অন্যভাবে, আরো জটিল ভাবেও। হ্যাঁ, অরবিন্দ চক্রবর্তী। শোনা গেছে আচ্ছা। অরবিন্দ? আর এখানে আরেকটা কথা বলি যে কবিতার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি অনেক রকম হ্যাঁ, আছে। শোনা যাচ্ছে। যেমন অরবিন্দ এক ধরনের চিন্তা ভাবনা করে, আমার মধ্যে এক ধরনের চিন্তা ভাবনা, আর একজন কবির মধ্যে এক ধরনের চিন্তা ভাবনা হতে পারে। যেমন কবিতা, অনেক ধরনের কবিতা, অনেক ধরনের কবি আছে, অনেক ধরনের কবিতা লিখেছেন, তাদের দৃষ্টিভঙ্গিও আলাদা। এবং এটা হচ্ছে কোনো তো আর ফিজিক্স না যে ওয়াটার কিভাবে হয়, অক্সিজেন হাইড্রোজেন মিলে, এটা তো ওইভাবে না। এটা সামাজিক বিজ্ঞান, সাহিত্য, সাহিত্য তো একটা ভিন্ন মত থাকবেই। এটা আমি মনে করি, এবং সব ভিন্ন মতকে আমি শ্রদ্ধা করি। হ্যাঁ, অরবিন্দ। আচ্ছা, আমি এটাই জানতে চাচ্ছিলাম। আপনার আলোচনা খুবই ভালো লাগছে, কিন্তু যেটা আমার কাছে বিশেষ মনে হয় সেটা হচ্ছে যখন আমি আমার বাবা সাধারণত ধুতি পরে, তো যখন আমি এই জিন্স প্যান্ট পরতে শুরু করলাম, উনি আমাকে পরতে দেবেন না। কারণ এইটা ওনার কাছে এক ধরনের মানে দৃষ্টিকোণ ব্যাপার ওনার কাছে ছিল। তো আজকে যারা বাংলা কবিতার সঙ্গে আছে বা যাদেরকে আমরা উল্লঙ্ঘন চিন্তা করছি, হ্যাঁ, এটা কি হতে পারে না যে আপনি একজন হিসেবে বা আমার পিতৃতুল্য, মানে পিতা যেমন পুত্রের এই জিন্স পরাটাকে দেখতে পায় নাই, মানে সহ্য করতে পারতেছিল না, হ্যাঁ, একটা পর্যায়ে সে সয়ে নিচ্ছে। তো আহ ব্যাপারটা কি এরকম এরকম কিনা? না, এটা তো এক পোশাক, ধরনের পোশাক তো চর্চার সঙ্গে পরিবর্তন বিনয়, হবে, কবিতা হ্যাঁ, তো পরিবর্তন সেই হবে। চর্চার সামনে যখন আরেক ধরনের অভ্যস্ততা, হ্যাঁ সেটাই। তো এটা হ্যাঁ, এখনই কি আপনার এই উল্লম্ফন শব্দটা, হ্যাঁ, মানে এখনই ধরেন আজ থেকে 50 বছর পরে কবিতার চেহারা কেমন হবে সেটা তো আমরা কেউ জানি না। না এই সেটা ঠিক আছে, যে সেটা আজকে ঠিক আছে। আমাদের কোভিড-19 যে পর্যায়ে আমাদেরকে নিয়ে আসলো, হ্যাঁ, তো আহ, আমাদের মনে হয় যে এক ধরনের স্বাধীনতা থাকা উচিত। তো যারা কবিতা লিখবেন তার বৈচিত্র্য আসবে, কবিতা না তা তো অবশ্যই, তা নতুন তো দিকে অবশ্যই। যেতে শুরু করবে। হ্যাঁ, আমরা যদি এই যে যখন রবীন্দ্রনাথ কবিতা লিখতে আসলেন, তখন মধুসূদন এরা নিতে পারছিলেন না, বা যখন জীবনানন্দ লিখলেন তখন জীবনানন্দের কবিতা রবীন্দ্রনাথ নিতে পারছিলেন না। এমনকি মধুসূদন রবীন্দ্রনাথকে এমনও বলছিলেন যে কবি জীবনে একটা মহাকাব্য লিখতে পারে নাই, সে কিসের কবি, মানে এই ধরনের কিছু একটা ব্যাপার আছে। তো সবকিছু মিলেই আমি মনে করি যে আমারও, বা এই যে কিছু বিশেষণ জুড়ে দেওয়া, এইটার জন্য কি আমরা অপেক্ষা করব কিনা সেটা নিয়ে ভাববার আছে। হ্যাঁ, আজকে বিনু ভাই আমার কমপক্ষে 30 বছরের সিনিয়র। তার কবিতা চিন্তা, অবশ্যই সেই কবিতা চিন্তা ধরেই আজকে আমি কবিতা লিখতে আসি, বা আমার কবিতা বন্ধুরা কবিতা লিখতে না আসছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এটা হুট করে আমরা কেউ আসি নাই। হ্যাঁ, আমরা হুট করে কেউই, আমাদের একটা দীর্ঘ ইতিহাস আছে। সেই ইতিহাসের জায়গায় প্রত্যাশা করব যে পিনু ভাইরা, বা শুধু পিনু ভাই একজন হচ্ছে, তো যারা অগ্রজ আছেন তারা অপেক্ষা করবেন এবং আমাদের পর্যবেক্ষণ, এই ধরনের আলোচনা বা সতর্ক করা আমাদের গুরুত্বপূর্ণ। আমাদের কবিতা
আমি যেভাবে মনে করি, আমি যেভাবে কবিতা লিখি, অনেকে মনে করে আমি কি মহাদেব সাহার কবিতা পছন্দ করি, কিন্তু না। আমি মহাদেব সাহার কবিতা পছন্দ করি, আমি রফিক আজাদকে পছন্দ করি, হককে পছন্দ করি, সমানভাবে আমি আব্দুল মান্নান সৈয়দকে পছন্দ করি, আবিদ আজাদকে পছন্দ করি। এই যে পছন্দ করার ট্রেন, যে ধারাবাহিক পাঠ, এটা আমি নিতে পারছি। বরং যে নিতে পারছে না, যিনি নিতে পারছেন না, তার আরেকটু ভাবা উচিত যে তিনি কি নেবেন, বা কি কোন ওয়েতে গেলে নিতে পারেন। আমি জানি আমার একটা কম্পিউটার বা কিছু প্রযুক্তি করতে গেলে যে হতে হয়, আমার পরবর্তী ওনারা যখন আসেন তখন যত অভ্যস্ত করে তুলবেন, হ্যাঁ, সেই অভ্যস্তটা আমি আবার হতে হয়তো সময় লাগবে। তো সামগ্রিকভাবে আমি প্রত্যাশা করি যে আমাদের অপেক্ষা করা উচিত, আমাদের আরো অপেক্ষা করা উচিত। হ্যাঁ, এখন হতে পারে যে আহ, সব শতাব্দীতেই 2, 4, 5 জন কবি আসেন, বড় কবি আসেন। হ্যাঁ, এখন চারপাশে হয়তো বিশৃঙ্খলা আপনি দেখতে পারেন। সেই বিশৃঙ্খলার ভেতর দিয়েও যে একজন উল্লেখযোগ্য হবেন না, বা এই বিশৃঙ্খলাকে গুছিয়ে একটা নির্দিষ্ট জায়গা তৈরি করবেন না, এটা আমরা কেউ ভাবতে পারি না। তো এজন্যই আমি মনে করি আমাদের সকলকে সময় দেওয়া উচিত এবং পর্যবেক্ষণ করা উচিত। হ্যাঁ, অরবিন্দ। দেখা গেল একজন আবুল হাসানের পাঠক, সে অরবিন্দের কবিতা পছন্দ করলো না। সে মনে করলো যে এটা হচ্ছে সম্পূর্ণ দুর্বোধ্য। সে তিনি মনে করলেন যে আবুল হাসানকে আমি বুঝি, কিন্তু অরবিন্দকে না, অরবিন্দ দুর্বোধ্য। হ্যাঁ, আমার কি করার আছে? আমার কিছুই করার নেই। যে লিখন পদ্ধতি বা আমার চিন্তা, সেখান থেকে তো আমি তো সরে আসবো না। আর আমি এটাও মনে করি না যে আমার চিন্তাই সেরা চিন্তা। আমারও চিন্তায় কোথাও অগোছালো শোনা যাচ্ছে? হ্যালো। জি, বোমেন ভাই। হ্যাঁ, 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 শোনা যাচ্ছে। না, ঠিকই আছে আলোচনা। এটা তো স্বাভাবিক যে কবিতা এক একজন একই রকম লিখতেই পারে। এবং আমরা যদি দেখি 40 দশক 50 দশকের কবি অলোক রঞ্জন দাসের কবিতা, দাশগুপ্তের কবিতা এক ধরনের, তারপর হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা এক ধরনের, এটা তো আছেই। তারপর হচ্ছে আপনার হচ্ছে অন্যদের কবিতা আলাদা, এটা স্বাভাবিক হবে। এবং আমি পাঠক হিসাবে তো 5-6 রকম কবির কবিতাও আমার কাছে ভালো লাগতেই পারে। এবং আমরা পড়িও ভিন্ন ভিন্ন মেজাজের কবি যারা আছেন তাদের কবিতা কে আমরা কাছে টেনে নিই, পড়ি, ভালোবাসি। এটা যেমন 50 দশকে অনেকে আছে, পূর্ণেন্দু পত্রী থেকে শুরু করে অন্যরা, এখানে এখানে অনেকে আছে, তাদের কবিতা আমরা পড়ি, বিভিন্ন বৈশিষ্ট্যপূর্ণ। তো এটা তো থাকবেই। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখন অরবিন্দ যে কথাটা বলেছেন এটা ঠিকই বলেছেন, আমরা তো অপেক্ষা করতে হবে, কারণ একটা অপেক্ষার মধ্য দিয়ে তো একটা কবির প্রতিষ্ঠাতা সময়কাল আমরা চিহ্নিত করতে পারবো। এক কবিকে তো সময় দিতে হবে, 10 বছর, 20 বছর বা 5 বছর। এটা ঠিক আছে, এই সঙ্গে তো আমি মানে একমত। হুম, আচ্ছা, বলুন আর কি বলবেন। অরবিন্দ চক্রবর্তীর কাছে একটা বিশেষ প্রশ্ন আছে। আপনি এই প্রশ্নটা পড়ে জি, আপনি আশা করি জবাব দেবেন। একজন পাঠক প্রশ্ন, মানে একজন দর্শক প্রশ্ন করেছেন। হ্যাঁ, রাজা আচ্ছা। শহীদুল আসলাম।
হ্যালো অরবিন্দ চক্রবর্তী। হ্যালো। হ্যাঁ অরবিন্দ চক্রবর্তী, আপনি কি দেখতে পাচ্ছেন কমেন্টটা? হ্যালো। মমিন ভাই। না, আপনি কি এই যে একটা কমেন্ট শো করেছে স্ক্রিনে, হ্যাঁ। আপনি কি দেখতে আচ্ছা, পাচ্ছেন? পরিবর্তন মানে এই নয় যে 50 বছর পর বাংলা, হ্যাঁ 50 বছর পর বাংলা কবিতা ইউরোপের মতো হয়ে যাওয়া। গোলাম কিবরিয়া পিনু যা বলেছেন, বাংলা কবিতার রস ধারাকে নিয়েই এগিয়ে যেতে হবে। ইউরোপীয় অনুকরণ হলেই বাংলা কবিতার পরিবর্তন নয়। হ্যাঁ, এটার সম্পর্কে আপনি কি বলবেন? আপনার কথার রেশ ধরে হ্যাঁ, উনি বলেছেন। রাজা ভাই যেটা বলেছেন এটা, গুরুত্বপূর্ণ একটা, হ্যাঁ আমার কথা ধরেই বলেছেন, বুঝতে পেরেছি। কিন্তু এখন সেইটাকে নিয়ে চিন্তা করতে গেলে আমাদের হওয়া উচিত ছিল বাংলা কবিতার জসীমউদ্দিন, বাউল, আউল বাউল, হ্যাঁ এই সুফি ঘরানা বা এই ঘরানার দিকে যাওয়া, কিন্তু এটা হয়নি। হ্যাঁ, এই জন্য যে আহ, এই জন্য যারা এই ধারায় এসেছেন তাদের যে দোষ বা তাদের কোন দৃষ্টিকোণ থেকে এসেছে আমরা নিশ্চয়ই ধরে নিয়েছি, কিন্তু পাশাপাশি এও মনে করি, হ্যাঁ আমাদের যে জীবনযাপন, আমাদের দৈনন্দিন জীবনযাপন, এই জীবনযাপন আসলে আহ, যে বাউল সংস্কৃতি বা আমাদের সহজিয়া ঘরানা আর জীবনের সহিত যাহার সম্পর্ক তাই যদি সাহিত্য হয়, আমাদের জীবন কি, আমাদের জীবনের জীবন সংশ্লিষ্ট যেসব উপাদান সেসব কি আমরা ইউরোপীয় সংস্কৃতি থেকে গ্রহণ করছি না? যদি সেই সব গ্রহণ করতে পারে তাহলে কেন আমাদের কবিতায় সেসব অনুষঙ্গ আসবে না, উপাদানের ব্যবহার হবে না? আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ অরবিন্দ চক্রবর্তী। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলি, এই প্রসঙ্গটা আপনি নিয়ে এসেছিলেন যে মাইকেল রবীন্দ্রনাথকে ই করতে পারেন নাই, মানতে পারেন নাই, বা রবীন্দ্রনাথ জীবনানন্দকে মানতে পারেন নাই। এই প্রবণতা বর্তমান সময়েও দেখা যাচ্ছে। আমি দুজনের কাছে জাস্ট আলোচনাটা আমরা করতে চাচ্ছি যে বর্তমান সময়েও দেখা যায় আমরা একজনের কবিতা আরেকজন কবি খারিজ করে দেয় খুব সহজেই। আমরা বলে ফেলি যে আসলে ওর কিছু কবিতা হয় নাকি, কিছুই লিখতে পারে না। এই যে প্রবণতাটা, এটা কি সেই পরম্পরা ভাবে এসছে? আমার তো মনে হয় যে আগের চেয়ে বর্তমানে এই প্রবণতাটা একটু বেশি। কি বলবেন? আমি দুজনের সাথে এই বিষয়টা, পিনু ভাইয়ের কাছে আগে শুনি, তারপরে অরবিন্দ বলবো। না, এরকম থাকে, সব কালে ছিল যে একজন আরেকজনের কবিতাকে খারিজ করে দেয়, বা এটা অনেক সময় হয়, এটা সব কালেই ছিল। এবং একটি পত্রিকা আরেকটি পত্রিকা যারা লিখছেন তাদের কবিতাকে একটু খারিজ করার প্রবণতা, এটা সব জায়গায় সব দর্শকই ছিল কম বেশি। তবে এই পরিপ্রেক্ষিতে আমি একটু বলতে চাই, সেটা হলো এই যে এখানে যে কথাটা এসছে সেটা হচ্ছে যে আমরা তো আমি একটু আগে বলেছি একটি কথা যে আজকের কবি আহ কি আপনার হচ্ছে স্বভাব কবি হবে না। আজকের কবি, আধুনিক কবি যারা হবে তারা যুক্তিবাদী হবে, তারা পরিকল্পিতভাবে লিখবে, তারা কবিতার বিষয়গুলো জানবে, এগুলো গ্রহণ করবে এবং বিশ্ব দীক্ষাটাও নিবে যে বিশ্ব কোন দিকে যাচ্ছে। আমরা জানি যে এই 100 বছরে, প্রায় 150 বছরেই মানুষের জীবনটা সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। আমরা জানি যে 150 বছর আগে একটি এলাকার লোক আরেকটি এলাকায় যেতে পারতো না, যোগাযোগ ছিল না, এবং সেই এলাকাটায় মানে স্বাধীনভাবে সংস্কৃতি তৈরি হতো, ধর্ম তৈরি হতো, আপনার হচ্ছে শাসন ব্যবস্থা তৈরি হতো, সংস্কৃতি তৈরি হতো।
তো এটা 150 বছরের মধ্যে পরিবর্তন হয়েছে। ইলেকট্রিসিটি এসছে, সিমেন্ট এসছে, এমনকি আমরা তো 150-200 বছর আগে জানতামই না যে মানুষ কিভাবে সৃষ্টি হয়। এবং সবাই ভাবতো যে এটা আকাশ থেকে আসতো মানুষের পেটে এবং মানুষ সৃষ্টি হতো। এটা 1828 সাল পর্যন্ত এই চিন্তাই ছিল মানুষের মধ্যে। এটা পরিবর্তন হয়েছে। এখন অনেক ধরনের থিওরি এসছে, মার্ক্সবাদ এসছে, ফ্রয়েড এসছে, অনেক চিন্তা ভাবনা এসছে, তারপর বিবর্তনবাদ এসছে, তারপর জিন তত্ত্ব এসছে। তো এইগুলো তো আধুনিক যুগের বিষয়। এগুলো তো অবশ্যই গ্রহণ করতে হবে, গ্রহণ করে আধুনিক দৃষ্টিভঙ্গি আমাদের গড়ে তুলতে হবে। আমরা জানি যে আজকের বাংলাদেশের মানুষ কানাডায় যে বসবাস করছে এবং এক স্থানের লোক আর এক জায়গায় যাচ্ছে এবং শিক্ষা পরিবর্তন হয়েছে, এবং আমরা জানি যে 100 বছরে শিক্ষার মধ্য দিয়ে নতুন মানুষ তৈরি হচ্ছে। তো এইগুলো তো আধুনিক কবি হিসাবে এগুলো গ্রহণ করতেই হবে, এখানে কোনো রকম ছাড় দেওয়া যাবে না, সেটা আমি মনে করি। আর দুর্বোধ্যের কথা বা একে অপরের প্রতি এগুলো থাকবেই। তবে একটা জিনিস, বাংলা সাহিত্যে বিশেষ করে এই ভূখণ্ডে সমালোচনা সাহিত্যটা একটু খুব নৈর্ব্যক্তিক ভাবে নেই, নিরপেক্ষ ভাবে নেই। আমরা কবিতা নির্বাচন করি একটা গল্পের মধ্য দিয়ে, একটা আড্ডার মধ্য দিয়ে, যে কবিতাটা তো সুন্দর, এটা আমাদের কানে এসে যখন পৌঁছে, এই কথাটা আবার আমি প্রচার করি আর একটা আড্ডায়, এবং এইভাবে কিন্তু কবিতা প্রচারিত হয়, কবি প্রচারিত হয়। কিন্তু আমরা লক্ষ্য করি যে নৈর্ব্যক্তিক ভাবে এবং খুব গভীর পর্যবেক্ষণের মধ্য দিয়ে কবিতা এবং কবি নির্বাচন হয় না। আমি একটা উল্লেখযোগ্য কথা বলি। আমি কয়েকদিন আগে একটা বিশেষ একটা লেখা দেখলাম, একজন বিশেষ আমলা একটা আলোচনা করেছেন। আমি দেখলাম যে আমি যখন সমালোচনা করি, আমি তখন আমার ব্যক্তি স্বার্থকে দেখি, যে কোন কবির কবিতা নিয়ে আলোচনা করলে আমি চাকরিগত সুবিধাটা পাবো বা আমি বস্তুগত সুবিধাটা পাবো, এইভাবে চিহ্নিত করে তার কবিতা নিয়ে আমি বেশি প্রশংসা করি। তো এইভাবে তো সমালোচনা সাহিত্য দাঁড় হতে পারে না। কিন্তু এই সংকীর্ণতার জন্য আমরা ভালো কবিতাকে চিহ্নিত করতে পারছি না, এবং আমরা মনে করি যে সমালোচনা সাহিত্যকে হতে হবে নৈর্ব্যক্তিক এবং ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থাকতে হবে। এইটাই হচ্ছে আমার বক্তব্য। ধন্যবাদ। ধন্যবাদ তিনু ভাই। অরবিন্দ চক্রবর্তী, আপনি তো একজন তরুণ কবি, সংগঠক, নানা কাজে আপনি আচ্ছা, জড়িত। পিনু ভাই তো আপনি বলেছেন। এই বিষয়টাকে কিভাবে বলেন? হ্যাঁ, বলুন। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমি খুব চিন্তিত না আপাতত। কারণ হ্যাঁ, এটা আমি চিন্তিত না। হ্যাঁ, পিনু ভাই যে সব কথাবার্তা বললেন, হ্যাঁ, এইসব কথাবার্তায়, হ্যাঁ, মানে এইসব কথাবার্তায় আমি এখন এর বাইরে এসে তো কিছু ঘটনা ঘটতেই পারে, এবং সেই ঘটনা নিয়ে যদি আমি খুবই চিন্তা যায়, দুশ্চিন্তায় কবিতার জন্যই ক্ষতি। হ্যাঁ, এখন যদি এই অবক্ষয় যদি ধরে নেই একটা অবক্ষয়, সেই অবক্ষয়ের কোন কোন দিকে এই অবক্ষয়টা নেয়। যদি আমি বলি যে না, এটা অবক্ষয় না, এটা আমার শক্তি, যা ব্যর্থতা তাই, আমাকে নিয়ে কেউ কথা বলছে না, আমি তো নিজেই সম্পূর্ণ। হ্যাঁ, আমাকে নিয়ে আমি কবি, আমি কবিতা লিখি। হ্যাঁ, আমাকে কে সার্টিফিকেট দেবে, কে সনদ দেবে, কার সনদের জন্য আমি অপেক্ষা করব? এমনও তো করতে পারি। হ্যাঁ, কিন্তু যদি আমার পাশে একজন ভালো সমালোচক থাকেন, আমার পাশে ধরিয়ে দেওয়ার মতো মানুষ থাকেন, তাহলে উপকৃত আমি হব। কিন্তু আমাকে কেউ আকাশে তুলে দেবে এই প্রত্যাশা নিয়ে বসে থাকবো, সেটা তো একজন তরুণ কবির জন্য বা একজন কবিতা লিখিয়ের জন্য কত। আমি যদি আমার চিন্তা করি, দেখা গেছে বিশেষ করে আমি মনে করছি এখন আমার রাত্রির রং বিবাহ বইটা যখন বের হলো, সেই বইটা পশ্চিমবাংলার কবি উমাপদ কর, বিখ্যাত কবি, উনি এই বইটা পড়লেন, এবং আমি অফিসে গিয়ে দেখি যে আমার ফেসবুক ইনবক্সে ইনি লিখছেন, অরবিন্দ তোমার মেইল চেক করো। তো দেখলাম মেইল চেক করে উনি আমার এই রাত্রির রং বিবাহ নিয়ে প্রায় 2000 শব্দের একটা লেখা লিখেছেন, এবং এত চমৎকার আলোচনা করেছেন। হ্যাঁ, এই ধরনের আলোচনা সাধারণত পাওয়া যায় না। আমি এখান থেকে অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, এবং আমার কবিতার উজ্জ্বল জায়গাগুলা
নিজে বুঝা। হ্যাঁ, কারণ যিনি লিখেন তিনি হয়তো অনেক কিছুই বোঝেন না। হ্যাঁ, তার কাজটাই হচ্ছে লিখে যাওয়া। তো উনি এই যে দেখিয়ে দিলেন, সেটা কি কম আমার জন্য? না, অবশ্যই। আমাকে এটা খুবই একটু শ্রদ্ধা করি। যদি চমৎকার কথা এখন বলেছেন উনারা অরবিন্দ। করছেন বলে যে উনাদেরকে শ্রদ্ধা করবো সেটা তো না, আর যারা করবেন না তাদেরকে যে শ্রদ্ধা করবো না সেটা তো না। হ্যাঁ, কিন্তু আমি কেন এত চিন্তিত হব কে আমাকে নিয়ে কথা বললো, কে আমাকে নিয়ে কথা বললো না? হ্যাঁ, এটা আমারই দুর্বলতা প্রকাশ পায়, এই আমি মনে করি। চমৎকার বলেছেন অরবিন্দ চক্রবর্তী, যে আসলে পিনু ভাই এই বিষয়ে আপনি আর কিছু বলবেন নাকি নতুন প্রসঙ্গে যাব? অন্য প্রসঙ্গে যাই, এটা তো আলোচনা হলো, অনেক আচ্ছা, ঠিক আলোচনা হলো। আছে। আমি এটা আমি তাহলে দৃষ্টিভঙ্গির অরবিন্দ, পার্থক্য থাকবে, আমি এইগুলো নিয়ে আলোচনা আমাকে করলে অনেক হ্যাঁ, বাড়ানো যেতে পারে। অনেক করা এটা যাবে, তো অনেক করা যাবে। সারাদিন আলোচনা করা যেতে পারে, অনেক হ্যাঁ, পরিপ্রেক্ষিত আমি টেনে আনা যেতে পারে। আমার মনে হয় অন্য প্রসঙ্গ আপনি করতে পারেন, আচ্ছা, ঠিক আলাদা আছে। আলাদা আমরা ভাবে, আলাদা আলাদা ভাবে। আপনার আপনার কাছেই জানতে চাচ্ছি, ৮০-র দশকটা আসলে বাংলা দেশের জন্য স্বাধীনতার পরে সবচেয়ে উত্তাল সময় ছিল বাংলাদেশের। স্বাধীনতার পরে এতটা উত্তাল সময় আর ছিল না। আপনারা ওই সময়ের কবি, ওই সময় আপনারা তুমুল লিখে যাচ্ছেন। সেই উত্তালতাগুলো আপনারা কিভাবে ধারণ করেছিলেন, বা আপনাদের চেতনায় কিভাবে নাড়া দিয়েছিল, বা কবিতায় কিভাবে প্রকাশ হয়েছিল, এই প্রসঙ্গগুলো যদি একটু বলতেন। এখন আশির কবিতা তো দর্শকওয়ারি ভাবে ভাবলে দেখা যাবে যে আশির কবিতার মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আছে আত্মমুখী কবিতার ধারাও আছে, স্বদেশ সময় চেতনামূলক কবিতাও অনেকে লিখেছেন। আশির ৩-৪ জন কবি, আমি নাম বলতে চাই না, অনেকের নাম বাদ চলে যাবে। তারপর অবচেতন মনে বা চেতনা, এগুলো ধরেও কবিতা লেখা আছে। আবার নারীবাদী চেতনাও ৮০ দশকে কয়েকজন নারীবাদী কবি আছেন, তারা নারীবাদী চেতনাকে খুব বিকশিত করেছে। আশির হুম, কবিতা হুম। মোটামুটি এইভাবে ৪-৫ রকম বৈশিষ্ট্য নিয়ে কবিরা কবিতা লিখেছেন। প্রত্যেকটা বৈশিষ্ট্যেরই প্রায় ৫-৬ জন করে বিশিষ্ট কবিরাও আছেন ৮০ দশকে। এখন এই মুহূর্তে নাম বললে হয়তো আর একজনের নাম বাদ যেতে পারে। তো ৮০ প্রায় এইরকম কবিতা আছে, আত্মমুখিতা, স্বদেশ সময় সচেতন, নারীবাদী, বিমূর্ত কবিতা, এই ৪টা বৈশিষ্ট্য নিয়ে কবিরা কবিতা লিখেছে। এটা হচ্ছে মোটা দাগে বলা যেতে পারে ৮০ কবিতা, এটা আমার মনে হয়। এবং তারপরেও স্বদেশমূলক কবিতা আছে, সময় চেতনা আছে, এবং ৮০ অনেক কবি মুক্তিযুদ্ধকে নিয়ে কবিতা লিখেছেন, গণ আন্দোলন নিয়ে কবিতা লিখেছেন, স্বৈরাচার বিরোধী কবিতা লিখেছেন, এগুলো আছে। হ্যাঁ, আচ্ছা, অরবিন্দ চক্রবর্তী, তো অরবিন্দ কোথায় গেল? ১.৫ ঘন্টা তো হয়ে গেল। হ্যাঁ, আমরা শেষ করে দেব। অরবিন্দর কাছে একটু শেষ করো। যাচ্ছি। হ্যাঁ, অরবিন্দ চক্রবর্তী, আপনি বলবেন, আপনি দ্বিতীয় দশকের একজন শক্তিমান কবি। সেক্ষেত্রে এই ৮০ দশক সম্পর্কে বললেন পিনু ভাই, আপনার কাছে জানতে চাইবো যে আসলে দ্বিতীয় দশকের কবিতার শক্তিটা কোন জায়গায়? আচ্ছা, দ্বিতীয় দশকের কবিতা নিয়ে এখনো কি কথা বলার সময় হয়েছে? আমার মনে হ্যাঁ, হয় দ্বিতীয় দশকটা শেষ এখনো হয়েছে। কথা বলার আপনি একজন সময় দ্বিতীয় হয়নি। দশকের, আমরা না, এখনো দ্বিতীয় লিখছি দশকের একজন এবং কবি হিসেবে, না, দ্বিতীয় দশকের একজন কবি হিসেবে প্রায় ১০ বছর চলে গেল দ্বিতীয় দশকের। আপনার একজন দ্বিতীয় দশকের কবি হিসেবে আপনার যতটুকু মূল্যায়ন, যে দ্বিতীয় দশক তো শেষ হয়ে গেল। আমি, দেখুন, আমি মনে করি যে আমার সামনে যিনি আছেন তাকে এই মুহূর্তে তাকে নিয়ে এই মুহূর্তে মন্তব্য করা সময়োচিত না। হ্যাঁ, আমরা এখনো চর্চা করছি নবৈশ নিয়ে, নানা জায়গা থেকে। আমরা বাংলা কবিতার বিচিত্র মুখে বিশ্বাসী এবং সেই বিচিত্র জায়গা থেকেই আমাদের চর্চা হচ্ছে। আজকে থেকে ৩০ বছর আমরা চর্চা করি না। আজকে পিনু ভাইরা দীর্ঘ ৩০-৪০ বছর ধরে চর্চা করে তারপর আজকে একজন গোলাম কিবরিয়া পিনু।
হ্যাঁ, তো সেইখানে আমাদেরকে আরো সময় দেয়। হ্যাঁ, আজকেই আমাদেরকে এই শক্তিমান শব্দটা ব্যবহার করলে খুশি হই, ভালোই লাগে, কিন্তু আরো কিছুদিন পরে বল। হ্যাঁ, আমাকে বলেন এবং আমাদের চারপাশের বন্ধু বান্ধবদের বলেন, এটাই ভালো হয়। হ্যাঁ, আর আচ্ছা শক্তিমান, ঠিক আছে, আপনি যখন হ্যাঁ বলুন। শক্তিমান দেন, তখন আমার মাসলটা মনে হয় আমি শক্তিশালী এমন মনে হয় ব্যাপারটা। এইসব আমাদেরকে ভাবায়েন না, আমাদের আপাতত কবিতা লিখতে দেন। আহ, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ অরবিন্দ, আপনি অনেক বিনয়ের কথা বললেন। আপনার কবিতা সম্পর্কে আপনার মূল্যায়ন, এটা আমি সবাইকে প্রশ্ন করি, আপনার নিজের মূল্যায়ন। কাকে বলছেন? আমি অরবিন্দ চক্রবর্তীকে বলছি, তারপর আপনাকে বলবো। হায় হায়। আমি তো আমাকে চিনি না ভাই, আমি আমাকে এখনো চিনতে পারি নাই। না না, আপনাকে চিনতে মানে আপনি নিজেকে চিনতে পারেননি, কিন্তু আপনি। আমি আমাকে চিনতে পারি নাই, আমি পথ খুঁজছি, মাত্র শুরু করলাম। আচ্ছা, তাহলে আপনার আপনার কবিতা সম্পর্কে আপনার কোনো তবে আমি মূল্যায়ন নেই? একটা জায়গায় না, আমার কোনো মূল্যায়ন নাই, বরং আপনার মুখে আমি আপনি যদি কোনো নির্দেশনা দেন বা কোনো চিহ্নিত করে থাকেন, সেই জায়গাটা নিয়ে বলতে পারেন যে আপনি কোন জায়গাটায় দেখেছেন এবং কোথা থেকে মনে হয়েছে অরবিন্দ চক্রবর্তী শক্তিমান, সেইটা জানলে আমার জন্য ভালো হবে। আচ্ছা যাক, ধন্যবাদ। আর কিনু ভাই, জি, তখন আমি অন্য প্রোগ্রামে অন্য প্রোগ্রামে যে আমি বলতে পারবো যে মনিরুল মোমেন ভাই আমার কবিতার এই জায়গাগুলো দেখেছেন। হ্যাঁ, তো ধরে নিচ্ছি যে আমার আমার কবিতা চরিত্রের একটা অংশ এই এই দিকগুলা। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে এই বিষয়ে আমি বিস্তারিত কথা বলবো। আপনার একটা বই আমি পড়েছি আর পত্রপত্রিকায় পড়েছি, সবগুলো বই আমার পড়া হয়নি। আমি অতি চল্লিশের ইন্দ্রিয় দোষটা আমি পড়েছি। হ্যাঁ, যাক। পিনু ভাই, জি বলুন। দীর্ঘদিন লিখেছেন, বাংলা কবিতায় আপনার অবদান অনেক। সেই আপনারা আমাদের অগ্রজ মানুষ, আপনাদের কাছ থেকে আপনাদেরকে অনুসরণ করে, আপনাদেরকে দেখে দেখে আমরা কবিতা লেখা শুরু করেছি। তো সেক্ষেত্রে আহ, আপনি কি অরবিন্দর মতোই বলবেন যে আপনি তো দীর্ঘ পথ যাপন করেছেন? যে গোলাম কিবরিয়া পিনু, গোলাম কিবরিয়া পিনু কবিতা বিভিন্ন সমালোচকরা অনেক ভাবে ব্যাখ্যা করেছেন, অনেক না, কিছু পিনু ভাই বলেছেন। যদি আমার মতো বলে সেটা মানা যাবে না, কারণ আপনি কি কারণ বলবেন পিনু ভাই আপনার কবিতা দীর্ঘদিন নিয়ে? চর্চা করছেন। আপনি আপনার কবিতা, নিজের কবিতা নিজে মূল্যায়ন। এটা খুবই কঠিন। তবে কঠিন একটা কাজ, জিনিস, হ্যাঁ। যেমন না আমি একটু বলি, সেটা হলো আহ, আমারও কিছু কবিতা বিষয়ে অনেকে আলোচনা করেছেন এবং স্বপ্রণোদিত হয়ে আলোচনা করেছেন, এবং আমি কাউকে অনুরোধ করে কখনো বলিনি যে আমার বইটা নিয়ে আলোচনা করুন অথবা আমার কবিতা নিয়ে লিখুন। এটা আমি কখনো বলিনি, কাউকে বলিনি, এবং বই দিয়ে বলিনি যে আমার কবিতা সম্পর্কে আপনি লিখুন। তার মধ্যে থেকেও এই বেশ কবছরের মধ্যেও আমি দেখেছি যে অনেকে স্ব-উদ্যোগে সচেতন ভাবে এগিয়ে এসে আমার কবিতা নিয়ে আলোচনা করেছে। তো এটা অনেকে অনেকভাবে দেখেছেন। তো তাদের বক্তব্য অনুযায়ী তো এটা বিস্তৃত আলোচনা হবে। আমি আমার প্রসঙ্গে কিছু বলতে চাই না। যেমন আমি ওপার বাংলার একজন উত্তম দাস একটা বিশ্ব বাংলা নামে একটা বই লিখেছেন, অনেক বড়। তিনি প্রায় ৩ এলাকার, যেমন ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের কবিতার উপরে বিস্তৃত আলোচনা করেছেন এবং তিনি প্রায় প্রত্যেক দশক ধরে আলোচনা করেছেন। তার সঙ্গে আমার কোনো রকম পরিচয় নাই, আমি কখনো তাকে কবিতাও দেইনি, বইও পাঠাইনি, কিন্তু তিনি তবু আমার সম্পর্কে লিখেছেন যে আশির অন্যতম কবি, বাংলা সময় এবং স্বদেশ চেতনামূলক কবিতা লিখেছেন, এবং এই ধারায় তিনি বিশিষ্ট কবি, এইরকম অনেকে বলেছে, আবার অনেকে অন্যভাবেও বলেছে। তো এইগুলো আমি এখানে ব্যাখ্যা করতে চাই না, নিজের সম্পর্কে বলা সমীচীন নয় বলে আমি মনে করি। আবার অরবিন্দ যদি বলে যে আমার পথ অনুসরণ করলেন কেন,
তবে আমি আমার বিষয় আর বলতে চাই না, ব্যক্তিগতভাবে কবিতা কেমন কি ধরনের। তবে একটা কথা বলি যে আমি বেশ কিছু কবিতার বই এসছে বিনু আমার, ভাই, বিনু এবং ভাই, যে কবিতার বইগুলো, বিনু জি ভাই, বলুন। হ্যাঁ, জি বলুন বলুন। না বলছিলাম যে আপনি দীর্ঘ দীর্ঘ 30 বছর 40 বছর ধরে বাংলা কবিতার সঙ্গে আছেন, আপনি আমার পথ অনুসরণ করতে পারেন না। হ্যাঁ, পারেন না, আপনার হ্যাঁ, বৈশিষ্ট্য right. আপনি জেনে গিয়েছেন, সেটা আপনার বন্ধু বান্ধবদের মধ্যে না, দিয়ে হোক, সেটা আপনার নানা সমালোচনা শিল্পের মধ্য দিয়েই হোক। হ্যাঁ, আপনি জেনে আছেন আপনার কবিতা বৈশিষ্ট্য। তো আমি বিনীত অনুরোধ করছি, আপনার কবিতা নিয়ে আপনি কিছু বলবেন। হ্যাঁ, যেটা আমি তো আপনার বললাম, পাঠক, যেমন উত্তম দাসের কথা বললাম যে উনি কিভাবে আমাকে চিহ্নিত হ্যাঁ, করেছেন, আপনার কবিতা এবং ধরেছে অনেকে, কিছু পাঠকের। হ্যাঁ না হ্যাঁ, এটা তো তিনি চিহ্নিত করেছেন, অনেকে চিহ্নিত করেছেন। যেমন রার বাংলা নামে একটা অনুপম হাসান একটা পত্রিকা বের করেছিলেন আমাকে নিয়ে, কুড়োপত্র। তো ওখানে অনেকে লিখেছেন, এবং আমি আশ্চর্য হয়ে গেছি যে অনুপম হাসান নিজের উদ্যোগে লিখেছেন। ওখানে লেখকদেরকেও নির্বাচিত করেছে উনি। আমি কখনোই বলিনি কাউকে যে আমার উপরে লিখুন, কিন্তু ওখানে প্রায় 15 থেকে 20 জন লিখেছেন। তো এগুলো বিভিন্ন জন বিভিন্ন কবিতা গ্রন্থের উপরে লিখেছে, এটা অনেক ধরনের হয়ে যেতে পারে। তবে আমি একটা কথা বলতে চাই যে অরবিন্দ প্রতি শ্রদ্ধা রেখেই, সেটা হলো যে আমার কয়েকটা কবিতার বই আছে ভিন্ন ভিন্ন ধারা, সেগুলো হয়তো পাঠকের কাছে যায়নি, হয়তো প্রকাশিত হয়েছে, ওগুলো প্রচারও হয়নি। যেমন আমি বলি, প্রথম বই আমার এখন সাইরেন বাজানোর সময়, তখন একটা এরশাদ বিরোধী আন্দোলন ছিল, সেই সময় কালের বিষয়টা এসছে। আবার অনেক সময় মুক্তিযুদ্ধের কবিতা আমি আলাদাভাবে লিখেছি, মুক্তিযুদ্ধের কবিতা, মুক্তিযুদ্ধ এসছে। আবার ব্যক্তিগত বোধ নিয়েও লিখেছি, সুধা সমুদ্র, এগুলো এসছে। তারপর কে কাকে পৌঁছে দেবে দিনাজপুরে, এরকম প্রত্যেকটা কবিতা বইয়ে কিছুটা বৈশিষ্ট্য আলাদা আছে, আঙ্গিক বিষয় এগুলো আছে। আমি মনে করি যে আমরা তো পাঠক আমাদের দেশে কম, আর আমরা অনেকদিন ধরে লিখছি, তো এটা একটা মানে ধারাবাহিকতা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় পাঠকের থেকে। আমরা দূরবর্তী অবস্থানেও চলে গেছি, যে আমার বই হয়তো একটা 15 বছর আগে বের হয়েছে, সেটা বাজারে নেই, যারা নতুন প্রজন্মে এসছে তারা হয়তো সেটা পড়েনি। যেমন আমার একটা কবিতা বই আছে বর্ষার উপরে, জলের উপরে লেখা, কিন্তু সেই কবিতাগুলোর আঙ্গিকটা আলাদা, কিন্তু সেই বইটা এখন নেই, অনেকে জানেও না। তো এইগুলোর বিষয় আছে আর কি। আহ এইটুকু আমি বলতে চাই বিনীত ভাবে। আর এটা ব্যাপারটা হলো যে তবে একটা জিনিস আমার কাছে মনে হয় যে অনেকেই কবিতা আমাদের পড়েন, অনেকেরই কবিতা পড়েন, এবং অনেক পাঠক আছে তারা নিভৃত পড়েন। যখন কোনো পাঠক দূরবর্তী অবস্থান থেকে, বাগেরহাট থেকে বললো যে পিনু ভাই এই কবিতাটা ভালো লেগেছে, তখন আমারও ভালো লাগে। কোনো সমালোচক যদি কোনো বই নিয়ে লেখেন সউদ্যোগে, যেমন বিপ্রদাস বড়ুয়া হঠাৎ করে একদিন আমার জোংরা খোঁটা নামে বইটার উপরে লিখলেন, এবং আমি কখনো জানি না তিনি এটার উপরে লিখবেন। তিনি লিখে আজকের কাগজে তিনি ছাপিয়ে দিলেন, এবং তিনি বললেন যে তোমাকে আমি একটা উপহার দিলাম। তো এইরকম অনেকগুলো আগ্রহ উদ্দীপক ঘটনা ঘটেছে। যেমন বিপ্রদাস বড়ুয়া এর আগে কিন্তু কবিতার উপরে বই লিখেছেন, অনেক সমালোচনা সাহিত্য করেছেন, তিনিও আমার কবিতা বইয়ের উপরে তিনি আলোচনা করেছেন। তো এগুলো হচ্ছে এক ধরনের ভালো দিক আমার কাছে মনে হয় আর কি। আর আমরা এইটুকু বলি আর কি, আর বেশি বলা ঠিক না, সমীচীন নয়। ধন্যবাদ। থ্যাংক ইউ বিনু ভাই, অনেক অসংখ্য ধন্যবাদ। আচ্ছা পিনু ভাই, আপনাকে বলেছিলাম যে আমরা 1.5 ঘন্টার মধ্যে শেষ করব, আমাদের 1.5 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে। তো অরবিন্দ তখন, পিনু ভাইয়ের আমরা বেশ 2-3টা কবিতা শুনলাম, অরবিন্দর কবিতাটা আমরা শুনতে পাইনি তখন। অরবিন্দ ওই ইন্টারনেটের কারণে অরবিন্দকে মিস করেছে আমাদের শ্রোতারা। অরবিন্দর একটি কবিতা বা 2টি কবিতা আমরা শুনবো আর কি। হ্যাঁ, আমি পড়ছি। রাত্রির ভাই রং নতুন বিবাহ। কবিতা পড়েন, নতুন কবিতা পড়েন, এই যে আচ্ছা, নতুন কবিতা তো পড়ুন পড়ুন এডিট আচ্ছা চলবে পড়ুন পড়ুন, এখন, কবি কণ্ঠে এটা সবই পড়ুন নতুন, পড়ুন। সময় যাওয়া কবি কণ্ঠে সবই নতুন, পড়ুন। বই হয়। হ্যাঁ,
আচ্ছা, আমি পড়ছি পুষ্পক ফলদ। গাছের পুত্র ফল, পোশাকের সন্তান। হে গান্ধর্ব, কাকে তুমি বিবাহ করিবে? সপুষ্পক বলে যার পেটে রেখেছিলে বীজ, শরীরে কাঁটা আর হাতে হাতে ফুল নিয়ে সে হয়ে আছে মান্দার। জনৈক ধাত্রী একদিন সঘর তল খুলে করবে আলো আর পৃথিবী। ঝড় এলে অনাগত হয়ে জনক, শোনো তবে ফলিত, দরজা চেনে যেখানে আমরা পেতে চাই শ্রয়, তারই অদৃষ্ট দূরে ঘাপটি থাকে কোনো এক জল্লাদ। ফলে চিত্রল বাঘ ও মায়াহরিণ জগতে সকলে আমরা যেন খাদ্য খাদকের ঘূর্ণতিতে লোহিত তদ্ভব অকলাকার। আরেকটা পড়ছি সভ্যতা অথবা রাত্রি। রাত্রির রং বিবাহ, শাড়ি তার কাছে অর্থহীন, তবু মানুষের পাহারা আছে বলে গায়ে মাখে জবরজং। পরিসীমা পেরিয়ে যখন দরজা নাড়ে, হৃদয়ের প্রত্যন্ত জাপটে দইতে ধ্যানশ্রী গায়, দেদার চুমু খায়। তখনই মহিমা খণ্ডে নামে তামাটে সোহাগা, যে সাম্রাজ্যের দিকেই যান না কেন সন্ধ্যা তার কক্ষ বান্ধবী। মিনতি নামে পুটিক বাতিক সত্ত্বেও মালবেরি বন অতি ঘুম প্রিয়, সহসা শরীরে যার খুদে বার্তা বহবান। অত সব কাণ্ডস্বর শেষে আপনিই বলুন যতুগৃহ, পাচর থেকে কেন উচ্ছ্বাস সতীদাহ? একটা পড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়ুন। কবিতার নাম কমলাগ্রহ। কমলা খসে পড়বার পর গাছের মন খারাপ হয় কিনা, ক্যাপ্টেন ফিলিপস বলবেন আলবৎ হয়। ফিরে পাওয়া অনিশ্চিত জেনেও প্রত্যাশা রাখেন ঢেবে ঢেবে বিনুনি হবে প্রিয় মানুষের হাত আর হাত ছাড়া। কয়েকজন আইনস্টাইন ইউরিকোটায় বিস্তার করবেন অপক্ষপাত। ষড়ঋতু বসে কোনো ফল বিক্রেতা এসবে চোখ দেখেন তো কান না দিয়ে উমাচরণ কর্মকালের বুকে পিঠে সাথ দেবেন দিবস রজনীর বাণিজ্যে। এসবে ধরে নেওয়া গেল সবই রাজনীতি, ভেতরে করে কেটে খাওয়ার শাস্ত্রীয় কুচকাওয়াজ। আরেকজন মার্কো পোলো বিলি করে আসবেন, সাপেক্ষ বলবেন পৃথিবী যেহেতু কমলার গোলে নির্মিত, পদার্থ গ্রহের সৃষ্টি হতে যাচ্ছে। শুধু ভাবুন পিতৃত্বের দায় দেবেন কাকে। বাহ বাহ, ধন্যবাদ। চমৎকার। পিনু ভাই, জি, কেমন লাগলো অরবিন্দর কবিতা? ভালোই লাগলো। আমি প্রথমেই বলেছিলাম অরবিন্দ চক্রবর্তী এই সময়ের নিরীক্ষাপ্রবণ একজন কবি। তার কবিতার মতো, মানে তার কবিতা আসলে তার মতো। হ্যাঁ, এই বিষয়টা আমাকে খুব টানে। আমি যতটুকুই পড়েছি, সব হয়তো পড়া হয়নি, যে অরবিন্দ খুবই নিরীক্ষাপ্রবণ একজন কবি। পিনু ভাই, আপনার কবিতা শুনবো। অরবিন্দ কি বলেন? কবিতা পিনু ভাইয়ের কবিতা আমরা শুনে শুনে শেষ করবো। কবিতা তো পড়েছি আমি। আরেকটা আর পড়েন, পড়তে চাই আরেকটা না। পড়েন। আর হ্যাঁ, পড়বেন না? আমি আমি হ্যাঁ, হ্যাঁ, তাহলে অরবিন্দ পড়ো। না আমি পড়ি, ঠিক আছে, একটা অরবিন্দ, কবিতা পড়ে শেষ করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা ছোট ভুল, কবিতা শিরোনাম। একটা ছোট ভুল হওয়ায় ওর উঠানের ফুল গাছগুলো তছনছ করো না। ওর বাড়িতে শুধু বাগান আছে, ওর বাগানের কারণে আমাদের তল্লাটে সৌন্দর্য। একটা ছোট ভুল হওয়ায়
ওদের গোয়াল ঘরে আগুন দিও না, ওদের গাভীর দুধে আমাদের সন্তানেরা পুষ্ট, ভূমিষ্ঠ হওয়া শিশু নিয়ে এখন রয়েছে অপেক্ষায় নতুন জননী। মানুষের একটা ছোট ভুল মাফ করে দিও, প্রত্যেক মানুষে কত রকমের ভুল, আর ওর চাঁদটা আকাশে ফুটেছে বলে ওর কালো চিহ্নটা জ্যোৎস্না প্লাবনে বড় বেশি হয়ে দেখা দেয়, বড় বেশি হয়ে দেখা দেয়। ধন্যবাদ। শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না তো? মাইকটা অন করেছে। আসলে আজকে আমাদের অনুষ্ঠানটা একটু অপূর্ণ রয়ে গেল। আমরা চারজনে মিলে আড্ডা দেবো বলে মানে প্ল্যান ছিল, সেই প্রথম দুবার করতে পারিনি। আজকে সব ঠিকঠাক হলো, আজকে এলাম, কিন্তু জোনান নাসির আসতে পারলেন না। উনি এটা অনেক দুঃখজনক। চেষ্টা করেছেন, অনেক চেষ্টা করেছেন, তার ইন্টারনেটের সমস্যার কারণে। অরবিন্দ চক্রবর্তী আমরা চেষ্টা জোনাল করতে আপাকে করতে, মিস করলাম। হ্যাঁ অনেক মিস করলাম। উনি থাকলে হয়তো আরো প্রাণবন্ত হতো। হ্যাঁ, অরবিন্দ ভালো লাগতো, চক্রবর্তী, আমাদেরও ভালো লাগতো, হ্যাঁ অনেক ভালো লাগতো। ফ্রেমটাও সুন্দর হতো, আমাদের ভালো লাগতো। অরবিন্দ চক্রবর্তীও অনেক চেষ্টা করতে 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 তারপরে শেষ পর্যন্ত এসে স্থির দাঁড়িয়েছে, কিছুটা মেরুদণ্ড সোজা করে। তারপরে অনেকটা অস্পষ্ট ছিল। অরবিন্দ অরবিন্দ বলেছেন যে আজকে উনি ডাটা দিয়ে এসছেন, প্রথমে ওয়াইফাই দিয়ে এসছেন। আমি জানি ওনার বাসায় আপনার ফাইবার অপটিক্যালের ওয়াইফাই লাইন, তারপরেও আজকে ডিস্টার্ব হয়েছে হয়তো বৃষ্টি বা আবহাওয়া খারাপের জন্য। তারপরে উনি এতটাই আন্তরিক ছিলেন যে এত হাই স্পিড ইন্টারনেট যেহেতু ডিস্টার্ব করছিলেন, তারপরে উনি ডাটা দিয়ে এসছেন। পিনু ভাইয়ের ওয়াইফাই ডিস্টার্ব করেছিল, পিনু ভাই সাথে আমি সাথে ডাটা ডাটাতে দিয়ে, চলছে, এখনো ডাটাতে হ্যাঁ চলছে। ডাটাতে এসছেন। তো দুজনেরই অনেক আন্তরিক আসলে আমাদের প্রোগ্রামে জয়েন করার জন্য। তার জন্য দুজনকেই আসলে অনেক ধন্যবাদ যে আপনারা আন্তরিকতার সাথে অনেক কষ্ট করে, অনেক চেষ্টা করে এই প্রোগ্রামে যুক্ত যুক্ত থেকেছেন। আমি অরবিন্দ চক্রবর্তীর কাছে ক্যাউসের স্বপ্নদ্রষ্টা, ওনার কাছে জানতে চাইবো যে আসলে শিল্পচিন্তা নামে আমাদের যে ওয়েব ম্যাগাজিন এসছে বা আসছে, এই মাসের 30 তারিখ থেকে যাত্রা শুরু হবে, অনলাইন ওয়েব ম্যাগাজিন। তো এই শিল্পচিন্তার আগমনী বার্তা বাজছে, সেই ব্যানারেই আমরা এই প্রোগ্রাম গুলো করছি। শিল্পচিন্তার সম্পর্কে যদি দুটো কথা বলতেন। আচ্ছা, আগে আমার বলে নেওয়া উচিত, ক্যাওস শুধু আমি নই, ক্যাওসের সঙ্গে আমাদের আরো 10 জন বন্ধু আছেন। আমরা সকলে মিলে ক্যাওস করছি এবং তারাও স্বপ্ন দেখছেন। তো আচ্ছা আচ্ছা, ক্যাওসের পক্ষে শিল্পচিন্তা যে আহ, কর্মকাণ্ড করে যাচ্ছে, এই কর্মকাণ্ডের সঙ্গে আমি যুক্ত হতে পেরে নিজেকে ধন্যবাদ করছি এবং আশা করি আমাদের পাশের যে প্রবণতা, হ্যাঁ, যদি আমরা চিন্তা থাকি কিছু হচ্ছে না, তাহলে এই শিল্প চিন্তা কিছু করবে। যদি চিন্তা করি যে কিছু হচ্ছে, তার সঙ্গে আরেকটা পালক যুক্ত করবে এই শিল্প চিন্তা। সব কিছু মিলেই আমাদের শিল্প চিন্তা এগোবে। লেখকদের প্রতি, বাংলা সাহিত্যের, বাংলা কবিতার সকলের প্রতি অনেক ধন্যবাদ অরবিন্দ চক্রবর্তী। পিনু ভাই, আপনি হয়তো জানেন যে শিল্পচিন্তা নামের আমরা একটি অনলাইন ওয়েব পত্রিকা করছি, সাহিত্য পত্রিকা, আহ, সাহিত্য নন্দন পত্রিকা। তো এই পত্রিকাটা এই মাসের 30 তারিখে যাত্রা শুরু করবে। তো সেক্ষেত্রে এই শিল্পচিন্তা সম্পর্কে আপনি আমাদের অগ্রজ মানুষ, আপনাদের পরামর্শ, আপনাদের সাজেশন আমাদের দরকার। তো সেক্ষেত্রে আপনি যদি কিছু বলতেন। প্রথমে আমি আজকের অনুষ্ঠানের আয়োজক, উপস্থাপক কবি মনিরুল মোমেনকে ধন্যবাদ জানাই। সেই সাথে আমাদের আরেকজন প্রিয় মানুষ অরবিন্দ চক্রবর্তী, কবি অরবিন্দ চক্রবর্তীকেও ধন্যবাদ জানাই। আমরা আলোচনায় অংশ নিলাম এবং এটার আয়োজন করেছেন শিল্পচিন্তা, এই কারণে তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমি মনে করি যে ওয়েব ম্যাগাজিনের একটি সম্ভাবনা দাঁড় হয়েছে।
আধুনিক জীবন যাত্রায় প্রযুক্তি অনেক ধরনের সম্ভাবনা, অনেক ধরনের দিগন্ত উন্মোচিত করছে। এবং আজকের যুগে ওয়েব ম্যাগাজিনে যে সম্ভাবনা তৈরি হচ্ছে অনেক দিক থেকে, অনেক দিগন্ত দিক থেকে, সেই সব দিগন্তগুলোকে চিহ্নিত করে ওগুলো উন্মোচন করা, যেমন এখানে অনেক ধরনের মানে সুযোগ আছে, যেমন কবিতা আলোচনা হয়, তারপর সকণ্ঠে কবিতা আবৃত্তি হয়, তারপর মানে লেখা ছাপা যেতে পারে, সেই লেখাগুলো সুসম্পাদিত হতে পারে, এবং অনেক ধরনের সম্ভাবনা এগুলো যদি পর্যবেক্ষণ করি আমরা তাহলে বের করতে পারবো। আমার মনে হয় সেই সম্ভাবনাগুলোকে যদি নৈর্ব্যক্তিক ভাবে, নিরপেক্ষ ভাবে শিল্প সাহিত্যের বিকাশের জন্য যদি আমরা ব্যবহার করতে পারি, এবং সেই চিন্তা উদ্দেশ্য থেকে যদি শিল্প চিন্তা এগিয়ে যায়, তাহলে আমার মনে হয় একটা ভালো অবস্থান গ্রহণ করতে পারবে। আমি শিল্প চিন্তার সম্মুখ যাত্রাকে অভিনন্দিত করি, এবং তাদের প্রতি আমার শুভ কামনা থাকলো, এবং তারা অনেক দূর এগিয়ে যাক এই কামনা রেখে, এই ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় বড় ভাই গোলাম কিবরিয়া পিনু ভাই, আপনারা এবং অরবিন্দ চক্রবর্তী আমার অনুজ প্রতিম ছোট ভাই, প্রাণের মানুষ। অনেক ভালো লাগলো আজকে আপনাদের সাথে আড্ডা দিয়ে। প্রথমে যেটা বলেছি, একটু অপূর্ণতা রয়েই গেল, জোনান নাশিদ ছিলেন না, তারপরেও আপনারা কষ্ট করে এসছেন, সময় দিয়েছেন, গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমাদের দর্শক শ্রোতা এই কথাগুলো শুনেছেন। আমি আরেকটু বিষয় জানিয়ে রাখি আপনাদেরকে, আমরা আপনাদের এই কথাগুলো আমাদের শিল্পচিন্তা ওয়েব ম্যাগাজিনে প্রকাশ করব, এডিট করে, সম্পাদনা করে, আরো সুন্দর করে। তাছাড়া শিল্পচিন্তার পক্ষ থেকে একটি ভিডিও আর্কাইভ করা হবে। আপনাদের এই কথাগুলো আমরা একটি চ্যানেল করছি, অনলাইন চ্যানেল কাজ চলছে, সে অনলাইন চ্যানেলে আমরা এই ভিডিওগুলো আপলোড করে রেখে দিব। লেখক আর্কাইভ করতে চাচ্ছি আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে, এবং অনুষ্ঠানের পরবর্তীতে অন্য সময় বিভিন্ন লেখকের সাক্ষাৎকার, ইন্টারভিউ দিয়ে আমরা ভিডিও ধারণ করে বিভিন্ন লেখককে আমরা সচিত্র ধারণ করে সে আর্কাইভটা করতে চাচ্ছি। পাশাপাশি শিল্পচিন্তাতে তো প্রকাশিত হবই। আপনারা শিল্পচিন্তার সাথে থাকবেন এবং শিল্পচিন্তার অগ্রযাত্রার যে কোনো শুভ এবং অশুভ এবং মন্দ আমাদেরকে ধরিয়ে দেবেন, আপনাদের পাশে থাকবেন। সেজন্য আপনাদের কাছে সেই প্রত্যাশা আমরা করতেই পারি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের কথা ছিল 1.5 ঘন্টার মধ্যে আমরা অনুষ্ঠান শেষ করব। আমরা 7 মিনিট বেশি নিয়ে নিয়েছি, তারপরেও অনুষ্ঠান করতে গেলে এমন হতেই পারে। আপনারা দীর্ঘক্ষণ আমাদের সাথে ছিলেন, আশা করি ভবিষ্যতেও থাকবেন, মনোযোগ দিয়ে শুনেছেন। আজকে আমরা আলোচনা করলাম বাংলা সাহিত্যের সমকালীন বাংলা কবিতার দুজন গুরুত্বপূর্ণ কবি, গোলাম কিবরিয়া পিনু এবং অরবিন্দ চক্রবর্তী। আমাদের সাথে আরেকজন ছিলেন 90 দশকের জোনান নাশিদ, উনি ইন্টারনেট সংযোগের কারণে আসতে পারেননি, তারপর ওনাকেও আমরা আজকে এই অনুষ্ঠানের অংশ হিসেবে ধরে নিয়েছি। আশা করি আপনাদের আপনাদেরকে আপনাদের সাথে আলোচনা করে আমাদের এই দুই কবিবর নিশ্চয়ই তাদের কাছ থেকে আপনারা কিছু জানতে পেরেছেন। আশা করি পরবর্তী প্রোগ্রামগুলোতেও আপনারা আমাদের সাথেই থাকবেন। ভালো থাকুন, নিরাপদে থাকুন, যেখানে থাকুন। ধন্যবাদ।